পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের ৪৫তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং যারা এবিসি রেডিও শুনছেন তাদেরকে আমার টিমের পক্ষ থেকে স্পেশালি ওয়েলকাম। আমার টিমে রয়েছে আরজে রেহান, সুমন এবং সাউন্ডে কাজ করছে লোবান। আজকে ৪৫তম পর্বে আমাদের সারথী যারা হয়েছেন সোহেল, নাইম এবং হাবিব, এই তিনজনকে নিয়ে আমরা গত সপ্তাহে খুলনার এক কলোনিতে বসে ধারণ করেছি ডরের ৪৫তম পর্ব। প্রিয় শ্রোতা, ডর নিয়ে আমরা প্রথমেই যেই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করি, এটি কোনো বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক অনুষ্ঠান নয়, তবে ভয়ের অস্তিত্ব কিন্তু বৈজ্ঞানিক। এই অর্থে যে আপনি জীবনে কোনো না কোনো ভাবে কখনো না কখনো আপনি ভয়ের মুখাপেক্ষী হয়েছেন। পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার বিজ্ঞান সিদ্ধ কোনো উত্তর নেই। বাস্তব বলতে আমরা যেটা দেখি, যা দেখি, যা অনুভব করতে পারি সেটাই বাস্তব। এর বাইরেও অনেক বড় একটা জগৎ আছে যেটা এখন পর্যন্ত অনাবিষ্কৃত এবং যেটা এখন পর্যন্ত আমাদের কাছে অনেক বেশি প্রশ্নের জন্ম দেয়। যখন যুক্তি আমাদের সামনে অনেক বেশি অসহায় হয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তেই অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যার একটি হচ্ছে ভয়। এবং এজন্যই আমরা বলি ডর মানে ভয়। চলুন সেই ভয়ের যাত্রায় আপনাকে আরো একবার স্বাগত জানিয়ে আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা বাইট আপনাদেরকে শোনাবো এবং তারপর মূল পর্বে আমরা ঢুকে যাব। ডর মানে ভয়। দোস্ত, আজকে আবার কোন দিকে? আজকে যাব কোনো একদিকে। সবে দোস্ত মানে প্রবলেমটা হচ্ছে কি, খুলে বল, মনটা খুল না। মনটা খুলবো এখনো না, মানে খোলার জন্য প্রস্তুত হচ্ছি আর কি। মনটা খোলার জন্য প্রস্তুত হচ্ছি, টিকিটটা পেয়ে গেলেই হবে আর কি। কারণ কিছুক্ষণের মধ্যে কাউন্টারটাও খুলে যাবে, তো আমরা খুলনার টিকিট পেয়ে যাবো, দেন খুলনা আমরা খুলনাতে চলে যাব। রাইট। কিন্তু ঝামেলা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু খুব ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে। সেই জন্যই তো আমি ওই যে বুদ্ধি করে তেরপল নিয়ে নিচ্ছি কতগুলো, বুঝছিস? ওই যে যেখানেই বসি না কেন মাথার উপর সুন্দর করে যে কয়েকটা বাঁশের কঞ্চি টঞ্চি দিয়ে তেরপল দিয়ে তার নিচে বসে পড়বো আর কি। ওকে, আপাতত তুমি একটা কাজ করো, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি একটু কাউন্টার এখানে যে দেখো যে আমি এখানে একটু আছি, ব্যাগগুলা দেখি, তুমি কাউন্টারে দেখো টিকিট পাওয়া যায় কিনা। আমার মাথায় বুদ্ধি আছে তার মানে এই না যে আমার পকেটে টাকা আছে, তোর বুঝতে হবে না। জানা দেখ, পকেটে হাত দিয়ে দেখ, কোনো না কোনো ভাবে টাকা পেতেও পারিস। ও তো ওখানে যে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, চল। ঢাকা থেকে বাসে করে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিই। খুলনায় পৌঁছে আমরা চলে যাই সরাসরি সেই স্পটে, আমাদের কাঙ্ক্ষিত কলোনিতে। তো আলটিমেটলি পৌঁছে গেছি যেই ছাদে আমাদের আসার কথা ছিল, যেই কলোনি, যেই ছাদে খুলনা শহরের ভিতরে। বাট মানে কি বলবো, যে আমরা সবসময় জার্নিতে ইউজুয়ালি স্টেপ টু স্টেপ বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যে আমরা কিভাবে, কোথায়, কোন সময়, ইভেন কত মিনিটে আমরা কোথায় পৌঁছেছি, কোন যান ইউজ করে আমরা পৌঁছাইছি। বাট আজকে আমরা সেটা ইচ্ছাকৃতভাবেই বললাম না, বিকজ ইট ইজ আ ভেরি ওয়েল নোন এরিয়া এবং এখানে সমস্যাটা যারা জানে তারাও ফেস করে, যারা জানে না তারা হয়তো ফেস করে কিন্তু বোঝে না। আমরা চাই না কেউ 100% জেনে ফেস করুক। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে এরিয়াটাতে আছি এটা বেশ বড়সড় একটা কলোনি খুলনা শহরে এবং অনেক মানুষ এখানে বাস করে। তো আমাদেরকে অনেক রেস্ট্রিকশন ছিল এখানে আমরা অনুমতিটা পাওয়ার ক্ষেত্রে, এবং সেই রেস্ট্রিকশনের মধ্য দিয়েই আমাদেরকে যেতে হচ্ছে, যে জন্য অনেক কিছু হয়তো বা আপনারা জানতে পারছেন না। রাইট। আর আমার মনে হয় আমরা কি এই ছাদেই আমরা কেন বসলাম বা এই কলোনিতে কেন বসলাম এটা কি আমরা পরে বলবো একদম শেষে? অ্যাজ ইউজুয়াল যেটা করি, যেটা আমরা শেষে বলে থাকি, তবে একটু হিন্টস আমরা দিয়ে রাখতে পারি কেন এই কলোনিটাতে এসছি। শুরুতে একটু বলি যে আমরা এই মুহূর্তে এই কলোনির একটা বিল্ডিং এর ছাদে আছি। অনেকগুলো বিল্ডিং রয়েছে পুরো কলোনি এরিয়াটাতে, এবং আমরা যেহেতু বৃষ্টির সিজন
তো চেষ্টা করেছি সামিয়ানাটা নিয়ে আমরা চেষ্টা করেছি রক্ষা পেতে। আর এই বিল্ডিংটাতে বসারও একটা কারণ আছে, তবে এতটুকু বলবো যে কারণটা এখন আর শুধুমাত্র এই বিল্ডিং এর ছাদে সীমাবদ্ধ নয়। আর কি ঘটেছে, কি ঘটতে যাচ্ছে বা কি রেগুলারলি ঘটে সেটা না হয় পর্বের শেষেই শুনে নেবেন। তবে এতটুকু বলি যে ঠিক এই বিল্ডিংটার পাশেই একটা দেয়ালের পরেই হচ্ছে একটা দিঘির মতো রয়েছে, যেটা এই বিল্ডিং থেকে দেখা যায়। এত বেশি ভরা, রাইট, বর্ষাকাল বলে পানি একটু বেশি দেখা যাচ্ছে এবং ঠিক এর পাশেই একটা রেল লাইন রয়েছে। রাইট, এই রেল লাইনেরও কিন্তু কিছু ব্যাপার আছে যেটা আমরা শুনেছি যে এই রেল লাইনে হচ্ছে মূলত মালগাড়ি আসা যাওয়া করে, কিন্তু দেখা যায় যে বগিগুলো যেগুলো রেখে যাওয়া হয় সেগুলোর মধ্যে নাকি অনেক সময়, এটা কোনো ভৌতিক ব্যাপার না, খুন টুন হওয়ার পরে এখানে লাশ ঝুলিয়ে রেখে চলে যায় উলঙ্গ অবস্থায় বা খুবই বিচ্ছিরি অবস্থায়। এটা আমরা এখানের এলাকাবাসীর কাছ থেকেই শুনেছি। একবার আমরা চিন্তা করেছিলাম কিন্তু আমরা রেল লাইনের এখানে কিছু একটা করতে পারি কিনা, কিন্তু প্লেসের কারণে আসলে এটা সম্ভব হচ্ছিল না, আমরা এখানে ব্যবস্থা করেছি। তো যাই হোক, ধীরে ধীরে আপনারা সমস্ত কিছু জানবেন, এই কেন এই বিল্ডিং এর মধ্যে আমাদের আসা, কেন কি হয়েছে না হয়েছে। আপাতত আমরা যে ঘটনাগুলো জানার জন্য সবাই বেশি উদ্গ্রীব হয়ে আছি, তাদের কাছে চলে যাই। অ্যাকচুয়ালি কোথায় আছি না আছি সেটা তো বলা হয়েই গেল, এখন কাদের সাথে আছি সেটাও একটু বলার প্রয়োজন, কি বলিস? রাইট, এবং তাদেরও কি কি ঘটনা আছে তাদেরও কিছু বলা প্রয়োজন। রাইট, বেসিক্যালি আমরা যেই জন্য আসছি আর কি এখানে, যেই ঘটনা শুনতে। তো আমাদের সাথে আছে সোহেল ভাই, তাই না? জি, আর অনেকেই আছে, তবে অনেকেই আছে। আমরা একটু সোহেল ভাইকে দিয়ে প্রথমে শুরু করি। তো সোহেল ভাই, আপনি কি করছেন এখন? আমি এখন একটা জব করি লিফটের। আচ্ছা, একটা ফ্ল্যাট বাড়িতে ধানমন্ডি। আচ্ছা, তো আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি আপনার সাথেই ঘটেছে না আপনি কারো কাছ থেকে শুনেছেন? এটা আমার সাথেই হয়েছে ঘটনাটা। আচ্ছা, তাহলে যেটা ওনার সাথে ঘটেছে আমরা ওইটা দিয়েই প্রথমে শুরু করি। এটা কত বছর আগের ঘটনা? এটা আপনার আজ থেকে 5-6 বছর আগে ঘটনা। আমার বড় ভাই আমাকে মারছিল, এই কারণে আমি রাগ হয়ে আমি ইন্ডিয়া চলে গেছি। ইন্ডিয়া চলে গেছেন? বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে খুলনা জেলখানাঘাট। আচ্ছা আচ্ছা, মানে সবাই চেনে ঈশা শিকদারের বাড়ির পাশে। ভারতে যাওয়ার পরে আমি চাকরি খুঁজি, কিন্তু চাকরি ওখানে পাইনি। আমার এখন আপনার বয়স কত বছর? বয়স আনুমানিক 14 থেকে 15 বছর। আচ্ছা, বন্ধু আছে, সে আমার বলছিল যে ইন্ডিয়া চলে যা, ভালো কাজ পাবি। এখান থেকে আমি ইন্ডিয়া গেছি। তখন আমি বারাসাত যাই, বারাসাতে আমি খুব ভয় পাই, পুলিশ চেক দেয়। তখন আমি মসজিদে ঘুমাইতে যাই, কিন্তু মসজিদে আমাকে কেউ ঘুমাইতে দেয় না, পাসপোর্ট নাই। এখন আমি এক ডেরিং এর পাশে আমি ঘুমাই। আর মালিক দাদা বলেই ডাকে, পেশাব করতে যায়, আমার পায়ে লাথি লাগে। তখন উনি বলছে কে? আমি। তখন ওখান থেকে আমার উঠে সব স্টোরি শোনার পরে ওনার বাসায় আমার থাকতে দিচ্ছে। থাকার পরে রাত 2টাতে আমার সাথে কথাবার্তা বলার পরে ওই রাত্রিবেলা আমার নিচে ঘুমাইতে দিচ্ছে, এই মেশিং এর দ্বারে। ওনারা বড় কোম্পানি আছে, ওখানে আমার চাকরি দিচ্ছে। চাকরি দেওয়ার পর আমি নিচে আমার ঘুমাইতে দিচ্ছে। পরের দিন আমার সত্তার নাম করে একটা ছেলে আমার সাথে মিথ্যা কথা বলছে যে তোমাকে চাকরি রাখবে না। তা আমি কই না, আমি ওনাদের শুনিয়ে যাবো, আমি যেখান থেকে চলে যাই ওনাদের শুনিয়ে যাবো, যেহেতু উনি আমাকে চাকরি দিয়েছে। তখন উনি আমাকে 3 তলার রুম আছে ছাদে, 3 তলায় ঘুমাইতে দিয়েছে প্রথম দিন। মানে নিচতলা থেকে আপনাকে 3 তলায় ঘুমাইতে দিয়েছে। ওখানে রাত্রিবেলা ঘুমাইছি। পরের দিন আমার মালিক আসছিল, আসার পরে কোনো সমস্যা দেখা দিছে? আমি কেন, আমার কোনো সমস্যা দেখা দেয় নাই। তুমি ঘুমাও কোথায়? আমি বলছি 3 তলায় ঘুমাই। কয় ঠিক আছে, তুমি রাত্রিবেলা বেশি বাইরে যাও না, ছাদে টাদে বেশি যাইও না, তুমি যে রুমে ঘুমাচ্ছিল ওই রুমেই ঘুমাও। তা আমি কই ঠিক আছে, ছাদে যাবো না। তারপরে তো ভালোর জন্য মানা করছে। 3 দিন শুয়েছি। 4 দিনের দিন শোয়ার পরে দেখি আমার কম্বলটা, শীতকালে খুব শীত, তখন কম্বলটা দেখি আমার খাটের নিচে, খাটের নিচে রয়েছে। তখন ধারে পড়ে ব্যাপারটা কি? সকালবেলা উঠলাম যে এত প্রচন্ড শীত, অথচ আমার গায়ে শীত লাগলো না, কম্বল নিচে। তখন আমার মনে কোনো জাগে না যে ওইতেই পারে, ঘুমের চোখে এমনিতেও পড়তে পারে, কিন্তু তারপরের দিন শুয়েছে ওরকম। আমার যে দাদা, সে মদ খাইতো, কিন্তু মদের শিশি আমার ওই ছাদেই রাখা থাকতো। ওই যে আমার যে রুমে ঘুমাইতো ওই রুমে, কিন্তু খুব লাড়াচাড়া করতো, ঝনঝন শব্দ হইতো। শিশিগুলো নাকি উনি খুব শব্দ করতেন? শিশিগুলো, মানে শব্দ হতো যে কেউ মনে হয় নাড়াচ্ছে, এগুলো লাড়াচ্ছে। তখন আমি লাইট জ্বালাই দেখলাম যে শিশিগুলো লড়তেছে কেন, ধরে পারি ইন্দুর টিন্দুর হইতেও পারে। তখন আমি উঠছি, ওঠার পরে দেখি না কেউ নাই, শিশুগুলো খাড়াই হয়েছে। ঝনঝন যেভাবে শব্দ হয়েছে তাতে মনে হচ্ছে যে পড়ে যাবে, ভাঙে যাবে, তার কোনো পাচ্ছি না। আমি ওখানে আবার শুয়েছি, দিন করে সমস্যা দেখা দেনে লাইট জ্বালায় শুয়েছি।
পরের দিন এরকম আবার শুয়েছি, দেখি আমার কম্বল খাটের নিচে চলে গেছে। আবারও একদম খাটের নিচে? একদম খাটের নিচে, একদম কোনায়। মানে খেয়াল করেছিস বিষয়টা, মানে বাই চান্স তোর ঘুমের কারণে এটা অসাবধান বশত পড়ে যেতেই পারে, কিন্তু এটা খাটের পাশেই তো থাকবে, পাশেই থাকবে, রাইট, একদম খাটের নিচে কোনায় চলে গেছে, যেখানে যাওয়ার কথা না। তখন আমার মনে কেমন ভয় ভয় লাগছে, যে দাদা বললো যে তুমি ছাদে যাইও না, সাবধান হয়ে থাকো, এদিকে আমার কম্বল খাটের নিচে চলে গেছে, মানে ভালো লাগতেছে না বিষয়টা। তখন আমি পরের দিন সকালবেলায় বরফ দিয়ে টিয়ে আমার যে সাত্তার নাম ছিল তার দ্বারা আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই এখানে কোনো সমস্যা, সে আমার বলে না। আচ্ছা, আমার মনে সারাদিন মনে আতঙ্ক রয়েছে যে কম্বল আমার খাটের নিচে যাবে কেন। এটা ম্যানেজার ছিল, তারও জিজ্ঞেস করছি, উনি বলে রাত্রিবেলা কোনো কারণে ছাদে তুমি যাবা না। এই নিয়ে আপনাকে প্রায় 2-3 জন কিন্তু বলে ফেললো যে ছাদে যাবেন না, ছাদে যাবে না, কিন্তু আর বেশি কিছু বলছে না, না কিছু আমার কেউ কথা বলে না। এখন আমার ওখানে শুইতেও আবার ভয় ভয় লাগতেছে, যা কিছু একটু হবে। তবে ওই রাত্রিবেলা রাইট 1টার সময় ওই মালিক আসছে, মানে কিছু জিনিস আনার জন্য উনি আমাকে রাইট 1টার সময় হোটেলে খাবারটা আনার জন্য আমার পাঠাইছি। খাবার আনলাম, আনার পরে উনি খেয়ে দিয়ে গেল। যাওয়ার সময় বলছিল তো তুমি ছাদে কি যাও, আমি মানে ছাদে আমি যাই না, কয় না ছাদে তুমি যাও না, ঠিক আছে। আরো একবার বলে গেল, তুমি ছাদে যাও না, কারণ তোমাকে আমি খুব ভালোবাসি। আর মানে সে বলছে আমার শ্বশুর বাড়ি বাংলাদেশ। আমার তো মনে ভয় ঢুকে গেল, বারবার কেন সবাই বারবার আমার কেন বলতেছে এই কথাটা। এখন কিন্তু ওই যে সাত্তার নাম, তার শোয়ার কথা ছিল 3 তলায়, সে ওই মেশিং রুমই শোয়, মেশিং চালায়, মেশিং রুমই শোয়। মেশিং রুমে 2টো খাট আছে, কিন্তু ওই জায়গায় আমার শুইতে দেয় না। যাক, এটা আল্লাহ ভরসা। এই করে আমি গেছি, ঠিক 2:30টার দিকে দেখি আমার কম্বল টানতেছে। মানে আপনি টের পাচ্ছেন? আমি টের পাচ্ছি, হ্যাঁ এটা আমি টের পাচ্ছি, আমার কম্বল টানতেছে। আমি থম খেয়ে গেছি, ঠিক করে দিতে পারি না যে আমার বাঁচাও বা কি। রুমের লাইট জ্বালানো ছিল? লাইট লিবানো ছিল, এবং ওই 3 তলায় তো আর কেউ নেই, ওদের কেউ না, লাইট জ্বালানো নেই, অন্ধকারেই শুই বেশিরভাগ। তো আমার কম্বল টানতেছে, কি রে ব্যাপার, কম্বল টানে কি, আস্তে আস্তে টানতেছে, যেমন পাত দ্বারা নিয়ে চলে এসে আমি করছি কি, মানে ওই অবস্থায় মানে আমার পেন্দনে কি ছিল না ছিল আমি ওটা খেয়াল করি না, আমি ওখান থেকে দৌড় মারছি। আচ্ছা, আটুতে আমি একটা গায়ে খাইছি, ওই খাটের পায়া ছিল ওখানে, কারণ আমি ভুট হয়ে পড়ে গেছি ওই সামনের দরজায়। পড়ে যায়, ওই নিচে যে লোক ছিল তারা দৌড়ে উঠছে। আচ্ছা আচ্ছা, দৌড়ে উঠে তারা আমার মানে মানে অজ্ঞান হয়ে গেছে। মানে তারপরে তারা আমার মাথায় পানি টানি দিয়েছে, কিছু সময় পানি টানি দেওয়ার পরে প্রায় মানে আধা ঘন্টার মতো আমি অজ্ঞান ছিলাম। কি হয়েছে, আমি তো শুয়েছি, আপনাকে আমি বলছি ভাই কোনো সমস্যা, কিন্তু আপনারা তো বলেন না। কিন্তু সে বলছে কি হয়েছে, সমস্যাটাকে বলো। আমি বলছি যে ভাই আমার প্রথম দিন শুয়েছি দেখি আমার কম্বল খাটের নিচে, 2 দিন পর দেখি আমার কম্বল খাটের একদম নিচে চলে গেছে। আমার মনে সন্দেহ জাগিছে। আমার দাদা বলছে যে ছাদে যাইও না, আপনিও বললেন ছাদে যাইও না, কিন্তু পুরো ঘটনা আপনারা বলতেছেন না। এখন আজকে আমার কম্বল ধরে আমার টানতেছে, মানে আরেকজন ছিল, ওরা বলছে যে তোমার আল্লাহ বাঁচাইছে। আমি কি আল্লাহ বাঁচাইছে মানে, তা আপনারা কি জানেন না জানেন, তা আপনারা আমরা এখানে শুইতে দিচ্ছেন কেন, তা নিচে আসো। নিচে আসার পর ওদিনকার ওই ঘটনা, ওই সাত্তার উনি আমাকে সব ঘটনা খুলে বললো। তার আপনাকে 3 তলায় পাঠিয়েছিল ঘুমাতে। আমি সরি একটা জিনিস রেখে গেছি, তার 2 দিন আগে মানে যে ঘটনা, মানে একদিন রাতে ওই যেটা বাড়ি 3 তলায় পাশে একটা বাড়ি ছিল, পুরনো বাড়ি, ওই বাড়িতে 3টা লাশ পাওয়া গেছে। আচ্ছা, মানে ওই বিল্ডিংটার পাশেই 3টা লাশ পাওয়া গেছে, মানে 3 তলায়? হ্যাঁ, 3 তলায়। আপনিও 3 তলায় শুতেন এবং পাশের বিল্ডিং এর 3 তলায় বিল্ডিং, ওই ছাত্র আমার বলছে যে ভাই আমি তোমার সব ঘটনা খুলে বলছি, এই বিল্ডিংটা দেখুন। আমি কি হ্যাঁ, ওই বিল্ডিং এ 3টা লাশ পাওয়া গেছে। কিভাবে মারা গেছে কেউ জানে না, তবে পুলিশও আসছিল তদন্ত করতে, কিন্তু পুলিশ পায় না। কিভাবে মারা গেছে, লাশ যেভাবে স্বাভাবিক শোয়া থাকে সেভাবেই শোয়া রয়েছে। এই 3টা লাশ কি একসাথেই পাওয়া গেছে নাকি? 3টা লাশ একসাথে একদিনে, এবং কোন রকম কোন মানে সিমটম নেই, তারা যেভাবে ঘুমিয়েছিল সেভাবেই। যদি হার্ট অ্যাটাক করে ঘুমের মধ্যে অ্যাটাক হতে পারে বা কোনো 3জনের তো একসাথে হতে পারে না। কিন্তু আপনার তো বাচ্চা তো আর হার্ট অ্যাটাক হওয়ার কথা না, বাচ্চাও 1 সপ্তাহ পর ওই লাশ আপনার ছেলে আসছে, বোম্বাই চাকরি করে ছেলেটা। 1 সপ্তাহ পর ওই ছেলেটা আসছে, আসার পরে দরজা লক করে খোলে না, তা ভাঙ্গে ঢুকছে, ঢোকার পরে দেখি 3টা লাশ একসাথে। আমি এরকম ঘটনা কোনোদিনও শুনিনি। আমি ওই শোনার পর আমার আরো আতঙ্ক, মানে আমার ভয় ঢুকে গেছে। জি, এখন ওই বলছে যে এখানে 3টা লাশ পাওয়া গেছে, কিন্তু ওই যে শিশু 5 বছরের শিশুগুলো, মানে ওটা বাগান আছে সাইটে, আবার ওই বাগানে আপনাদের যে বিল্ডিং এর কথা বলছেন, এই বিল্ডিং এর পিছনে বাগান আছে। হ্যাঁ, ওই বাগানে আপনার 5 বছরের শিশু মানে মাটি চাপা দেয়, মাটি চাপা দেয়। আমার বলছি এখানে মাটি চাপা দিচ্ছে এই জায়গায়। লাশ তারা পুরাই ফেলাইছে, ওই পিছনেই পুরাইছে তারা আবার। মানে একটা বাচ্চা যেটা ছিল এটা মাটি চাপা দেওয়া হয়েছে, আর 2টো লাশ পুরাই ফেলাইছে। নিয়ম না 5 বছরের নিচে হলে। পিছনে আবার আপনার হাসপাতাল, ওই হাসপাতাল আপনার আমি দেখেছি একটা লোক নিয়ে আসছিল পেড়ে ব্যথা বলে, 3 দিন পরে লোকটা
লাশ হয়ে বেরিয়ে গেছে হাসপাতালের থেকে। মানে হাসপাতালে তো এটা হতে পারে হয়তো। সত্তর বলছে কি এখান থেকে ছড়াচ্ছে, তবে এলাকাটা একটু ভয়ঙ্কর। আচ্ছা, আমি একটু গুছিয়ে বলি, মানে মূল ব্যাপারটা যেটা বলতে চাচ্ছেন যে আপনি যে বাড়িটাতে থাকতেন সেই বাড়ির 3 তলা, আপনার যে পাশের বিল্ডিংটা সেই বাড়ির 3 তলা, এবং হসপিটালটা, এই 3টা জায়গা প্লাস ওই যে মাটি চাপা দেওয়া হয় এবং শ্মশানের মতন ইউজ করা হয়, সব মিলিয়ে টোটাল এলাকাটা একটা ভয়ঙ্কর ভারী বাতাস তৈরি হয়েছে। মাঝখানে আপনার 3টা বিল্ডিং এর মাঝখানে হচ্ছে ওই জঙ্গলটা। আচ্ছা, বলছে যে এই হাসপাতালে কোনো পুলিশ টুলিশ হয় না, কয় আসে প্রতি রাত্রিবেলায় আসে, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু এই হাসপাতালে যেই আসুক না কেন তার মরণ ছাড়া কোনো উপায় নেই। তাহলে আসে কেন? কয় আসে যে জানে না সে আসে। এরকম আমি 2 দিন আগে ওই যে 3 তলা যেটা 3 দিন ধরে আমি বিলই দেখছি, ইট পাকলাম মারলে যে দৌড়াবে কিন্তু সেই বিলি যায় না, ওখানে ধম করে দাঁড়াই থাকে। মানে সে মানুষ দেখে যে একটা ভয় পাওয়ার ব্যাপার আছে এরকম কোনো ব্যাপার তার মধ্যে নেই। পরের দিন আমি তারা বললাম, দাদা ওই বিলিটা ওখান থেকে যায় না কেন? এদিকে আসো, তুমি আসো, এদিকে আসো, দরজা দিয়ে দাও। ওই মালিকও জান, কিন্তু মালিক আমার বলে না। মানে ওই সত্তর বলছি, সত্তর বড় মালিক আমি ডাকছি, আমি দাদা আমি এনে থাকবো না, আমার বাংলাদেশে পাঠাই দেন, কিছু টাকা দেন, বাংলাদেশে চলে যাবো। তুমি যে ভয়টা পাইছো, কিন্তু এর আগেও 3টা থেকে 5টা লোক এখান থেকে চলে গেছে, কিন্তু একটা হদিস পাওয়া যায় না। আচ্ছা, এই ধরনের ভয় 5টার ভিতরে একটা হদিস পাওয়া যায় না। 4জন চলে গেছে চাকরি ছেড়ে, কিন্তু একজন যে লাস্টটা আমার আগে যে আসছিল তার কোনো হদিস পাওয়া যায় না। সে চলে গেল না কি ওই বাড়ি থেকে হুদা হয়ে গেল সেটা আর কেউ জানে না। আচ্ছা, সেও বাংলাদেশিতে, মানে তারা বাংলাদেশি লোক পাইলে খুব খুশি হয়, মানে কাজ বেশি করায় টাকা কম দেয়। আচ্ছা, এরা বাংলাদেশি লোক পাইলে এরকম এরা করে। আসলে এটা মানে যে কোনো দেশেই, যে কোনো অল ওভার, মানে আমরা যদি ওই মানে লেবার যেভাবে আর কি কম টাকা দেয়, এটা নিয়ম। যদি মানে লিগ্যাল সিটিজেন না হয় তাহলে অটোমেটিক্যালি ইউরোপে যে যাওয়া হচ্ছে, তো সেখানে সেম ঘটনাই ঘটতেছে। এই ছিল আপনার ঘটনাটা, যেটা যে আপনি ওখানে ভয়টা পেয়েছেন। মানে আসলে কি শেষ পর্যন্ত কি কারো কাছ থেকেই জানতে পারেননি যে ওখানে আসলে ঘটনাটা কি? শ্মশানে স্বাভাবিক কোনো কিছু থাকে। আচ্ছা, এটা মানে সবাই ওইটা কানেকশনটাই ওখানে সবাই পাচ্ছে। তার মানে ভয়। সোহেল, নাইম এবং হাবিব, এই 3 জন হচ্ছে আজকের ডরের অতিথি। তাদেরকে নিয়ে আমাদের ডর চলছে এবং ডরের 45তম পর্ব আপনি শুনছেন আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবান এই টিমকে সাথে করে। প্রিয় শ্রোতা, ডরে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরব ডরে মাত্র 3 মিনিট পর। ডর। স্বাগত ডরে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান। আজকে আমাদের অতিথি সোহেল, নাইম এবং হাবিব, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আমরা ধারণ করেছি খুলনার কোন এক কলোনিতে গভীর রাতে বসে। প্রিয় শ্রোতা, বৃষ্টির মধ্যে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে, আপনারা শুনলেই বুঝতে পারছেন, এবং এই অনুষ্ঠানটি কোনোভাবেই অনুকরণীয় নয়। অনেকে এই অনুষ্ঠানটির আদলে রাতের বেলা হয়তো এরকম কোনো কিছু করতে যেতে পারেন। তাদের সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট হোম, বিকজ এই অনুষ্ঠানটি যারা করেন তারা এক্সপার্ট এবং তাদের সাথে থাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য একটি টিম। সুতরাং সেই জায়গাটি থেকে আপনি ব্যক্তিগতভাবে এমন কাজ ভুলেও কখনো চেষ্টা করতে যাবেন না। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর আসলে প্রকৃত অর্থে কেন কি ঘটছে এটা মনে হয় আর কেউ। আমি একটা জিনিস খেয়াল করেছি যে সিনেমা থেকে শুরু করে রিয়েল লাইফ পর্যন্ত ওই আতঙ্কটাই সবচেয়ে বেশি ভর করে, যে আতঙ্কটার রিজন খুঁজে পাওয়া যায় না। ওই জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই যেটাকে দেখা যায় না। আমরা কিন্তু বলি সবসময় অশরীরী, তাই না? শরীর দেখতে পেলেই কিন্তু আমাদের ভয় কমে যায়। একটা কথা, ওই বাসায় ওই যে লাশ পাওয়ার পর ওই বাসায় কেউ থাকে না। আচ্ছা, প্রায় 10 বছর মতন ওই বাড়ি কেউ থাকে না। আচ্ছা, ওই আমি লাস্টে সবার গেছি। আচ্ছা, ওই ওনাদের সাথে কি আপনাদের দেশে আসার পরে কোন রকম কোনো যোগাযোগ আছে? না, আমার নাম্বার ছিল না, কিন্তু নাম্বারটা উনি চেঞ্জ করে ফেলাইছে।
আচ্ছা, এরপরে কি আপনি চলে আসেন ওখান থেকে? আমি চাকরি, উনি আমাকে পাঠাই দেয় যে তুমি এখানে থাকো না, তা তোমার অবস্থা খারাপ হবে। যেহেতু আগের জনকে খুঁজেই পাওয়া যায়, বাংলাদেশি উনি জামাই দালালের মাধ্যমে উনি আমাকে বাংলাদেশে আবার পাঠাই দিয়েছে। আর কিছু কি আপনার সাথে কখনো ঘটেছে? একটা ঘটনা ঘটছে, এটা মোহাম্মদপুর। আমি আচ্ছা বাড়িটা তো বলতেছি না, অবশ্যই না, অবশ্যই আমি আমার শ্রোতা বন্ধুদের আমি মোহাম্মদপুরের মতন এলাকায় অনেক কিছুই ঘটে। আমরা একবার গিয়েছিলাম মোহাম্মদপুরের বাড়িতে, ওখানে 7তলা বিল্ডিং। ওই বিল্ডিং এ আমি যখন নতুন চাকরি জয়েন করি, ওই জাফর নাম ছিল, ট্যাঙ্কিতে পানি দেখতো উনি। তারপর আমি আসার পর উনি আর যাইতো না। সিঁড়িতে উঠতে একটা মানে 4টা ফ্ল্যাট থেকে একটা ইউনিটে, ওইটা হচ্ছে 201, 202, 203, 204, 603 যেটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে আমি উঠতাম, ওই ফ্ল্যাট পাশে আমি উঠতাম, কিন্তু শব্দ পেতাম ফ্ল্যাটের ভেতর, বাচ্চার কান্দা, তারপরে বলতো যে দরজা খোলো দরজা খোলো, এবারে শব্দ পাইতাম। আমি তো হইতেই পারে, আমি তো নতুন আসছি, আমি এভাবে পানি দেখতে যেতাম। দেখার পরে ঠিক এইভাবে 1 সপ্তাহ ধরে ঘটছে। 1 সপ্তাহ আমি জাফর ভাই জিজ্ঞেস করি, জাফর ভাই 6তলা কি থাকে? সে বলছে কেন? আমি না একটু শুনি। তো তোমার শোনার দরকার নাই, তুমি পানি দেখছো, পানিই দেখো। আমি ঠিক আছে। তা ওখানে যে ম্যানেজার ছিল নাম রহমান, ম্যানেজারও জিজ্ঞেস করছি, তখন উনি আমাকে বলে নাই। ওই বিষয় আমার কেউ বলে না কেন। তবে পানি দেখতে আবার শব্দ হইতাম। ওই পাশের ফ্ল্যাটে 604 যে ফ্ল্যাটটা, নিউ গার্মেন্টস এর ব্যবসা সফল ছিল, কিন্তু ওই ফ্ল্যাটে আসার পর উনি ধ্বংস হয়ে গেছে। 3 বছরে ওনার একটা বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাটা হাসপাতালে যখন নিতে সুস্থ হতো, ওই বাসায় যখন আনতো অসুস্থ হয়ে যেত, মানে মরা মরা অবস্থা এরকম। তখন উনি বাসা চেঞ্জ করে ফেলাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই বাসায় থাকবো না। ডাক্তাররা বলছিল যে এই বাসায় কি হয়েছে, আমি তো জানি না, কয় বাসা আপনি চেঞ্জ করে। ওই বাসা আমরা চেঞ্জ করছে, তারা এখন আল্লাহর রহমতে খুব ভালো আছে, বাচ্চাটাও ভালো আছে, ভালো আছে। পরের মাসে আরেকটা আসছে, ভাড়া আসছে, সেই 6তলা ওই পাশে ফ্ল্যাটে। হ্যাঁ, আসার পরে ওখানে তারা ভালোই ধুমধাম 1 মাস ধুমধাম খাচ্ছে যাচ্ছে, কিন্তু পরের মাসে উনার গার্মেন্টসে চাকরি করতো বা ব্যবসা করতো, কিন্তু উনি কোথায় চাকরিও নাই, যে ব্যবসা লাগে পার্টনার ছিল ওটাও নাই। মানে কোনো না কোনো ভাবে তার মানে আর্থিক অবস্থাতে পুরো একটা হঠাৎ আসছে, তার একেবারে শনি লেগে যাচ্ছে, ড্রামাটিক্যাল একটা চেঞ্জ চলে আসছে। এখন স্বাভাবিক আমাদের সিকিউরিটি গার্ড বা আমি একটা লিফটম্যান আসে, আমি আমাকে টাকা দিত, 100-200 দিত এরকম। কিন্তু 1 সপ্তাহ উনি টাকা দেয় না। স্যার আমার বলছে তোমাদের টাকা দিলে মন খারাপ। না স্যার, মন খারাপ কেন? আমার চাকরি চলে গেছে আর ব্যবসায় লস খাচ্ছে এরকম। এখানে আসার পরে 2 দিন পর আমার জিজ্ঞেস করছি ফ্ল্যাটে কোনো সমস্যা আছে? আমি কই না, আমি জানি না। ঠিক আছে। ওই ফ্ল্যাটে মসজিদ আছে, মসজিদে নামাজ টামাজ পড়া আয়োজন দেয়, ওই ফ্ল্যাটে আছে। তো ওই ফ্ল্যাটে একটা কাজের মেয়ে আছে, শারমিন নাম করে একটা মেয়ে আছে। 2টো কাজের মেয়ে ওখানে, একটা শারমিন একটা ফারজানা। ওই শারমিন হচ্ছে কি, যখন ওই যে রান্নাঘরে যেত, রান্নাঘরে যাওয়ার পর দেখি শব্দ হইতো, থালাবাড়ি ভাঙচুর একটা শব্দ হইতো, মানুষজন আছে কিছু একটা এরকম একটা শব্দ, মানে গ্যাঞ্জাম ফ্যাসাদ। মেয়েটা 3 দিন এভাবে দেখছি। দেখার পরে মেয়েটা নিচে নামছে, আমরা জিজ্ঞেস করতেছে সোহেল ভাই ফ্ল্যাটে কি থাকে? আমি তো ওই ফ্ল্যাটে কি থাকে আমি তো জানি না। আমার ফ্ল্যাটে দেখি একটা বাচ্চা আমার ডাকে, আবার ঘন্টাখানি পরে দেখি ধুমধাম শব্দ হচ্ছে, ভাঙচুর। ডাকে মানে ওইভাবে? ওই পাশের ফ্ল্যাটে মানে জানালা দিয়ে? জানালা দিয়ে, মানে ও দেখতেছি বাচ্চা কথা বলতেছে ওর সাথে, আবার ওদিকে ঘন্টাখানির মতো ভাঙচুর হচ্ছে এরকম। আচ্ছা, আমি জানি না, জাফর ভাইদের জিজ্ঞেস কর। জাফর ভাইদের জিজ্ঞেস করছে যে জাফর ভাই ওই ফ্ল্যাটে কে থাকে? কেন, তোর দরকার কি? এভাবে বলতেছে। কয় না বলেন একটু, আমার ফ্ল্যাটে একটা বাচ্চা ডাকে। কয় খবরদার ওই বাচ্চা ডাকলে যাবা না, কোনো কারণে যাবা না। কয় আমার একটু খুলে বলে। বলতেছে কেউ তো কবি না? কয় না, ম্যাডামরা তো কবি না। কয় না, কব না। কয় ওই ফ্ল্যাটে আজ থেকে 6 বছরে ওই ফ্ল্যাটে কেউ থাকে। এতক্ষণ আপনি যেই ফ্ল্যাটের কথা বলছেন, যে আপনি একটা বাচ্চা দরজা খোলার জন্য চিৎকার করতো, ও যেই বাসা থেকে শব্দ পাচ্ছে, বাসন গোসন ছুড়ে মারা, বাচ্চার সাথে কথা বলতেছে, মানে ওইখানে 6 বছর যাবত ওই বাসায় কেউ থাকেই না? না, ওই 6 বছর কেউ থাকে না, সব লন্ডনে তারা থাকে, বসবাস করে। আচ্ছা, কিন্তু কোনো মাল জিনিস নেয় না, মাল জিনিস সবই আছে। আচ্ছা, কিন্তু মানে মানুষ তো নেই? না, মানুষ নেই। তারপর ওইখানে উনি বলছে যে তুই আর তাকাস না, সমস্যা হইতে পারে। একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, যে এই 6 বছর আগে কি ঘটেছিল এখানে? হঠাৎ যদি 6 বছর না থাকে, এটা ফ্ল্যাটের স্বাভাবিক হইতেই পারে। এই ব্যাপারটা ট্রু, এইটাই আমি এই জন্যই আমি অনেক জায়গায় এটা শুনেছি। ইভেন আমাদের এখানে যে গল্প বলেছিল 2টো মেয়ে, ওদের
ক্ষেত্রেও সেম হয়েছিল যে বাড়ি বানানোর পরে তারা 5 বছর শিফট করেনি কোনো কারণে, তারপর থেকেই ঝামেলা শুরু হয় এবং তখনও তাদেরকে হুজুররা বলেছিল যে আপনারা এতদিন কেন বাড়ি খালি রেখেছেন। ওকে, আমি এইখানে একটা কথা বলি, আমি অনেক ফ্যামিলিকে আমি দেখেছি, ধর বাসা থেকে ওরা কয়েকদিনের জন্য বাইরে গেল, তো সবকিছু তো আসবাবপত্র ওভাবেই থাকবে, বিছানার চাদরটা উল্টে রেখে, মানে বিছানাটাকে সাধারণত আমরা থাকলে যেভাবে গোছানো থাকে এভাবে রেখে যায় না। আমি একটা ফ্রেন্ডের বাসায় আমি এটা দেখেছিলাম, তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কারণটা কি, কেন করা হয় এটা। তো তখন বিষয়টা মানে বলেছিল যে যখন বাসা থেকে বের হয়ে যায়, এই ধরনের বাসা যদি বেশ কিছুদিন খালি পড়ে থাকে, তো এইখানে হয়তো বা কোনো না কোনো কিছু থাকতে শুরু করে, তো সেই জন্য হয়তো এই বিষয়গুলো আর কি করা হয়, মানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে যায় না আর কি, অ্যাটলিস্ট মানে তোষক বা যা থাকে ওগুলাকে একটু মানে উল্টে রেখে যায় আর কি তারা। উদ্ভট একটা মানে ঘটনা হঠাৎ করে মনে পড়ে গেল, আমার ফ্রেন্ড আজাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। ওরা যথেষ্ট বড়লোক একটা ফ্যামিলি, তো ওদের ঢাকা শহরেই প্রায় 3-4টা ফ্ল্যাট ছিল আর কি। আচ্ছা, একটা ফ্ল্যাট ছিল নিকুঞ্জতে, তো নিকুঞ্জতে অনেক ভেতরে ফ্ল্যাটটা, যেই কারণে ওদের ওইখানে কখনো থাকা হয়নি। ইভেন ওদের অবস্থাটা এই পর্যায়েরই ভালো ছিল যে ওরা ভাড়া টাকা দেওয়ার প্রয়োজন বোধ করেনি আর কি। তো নিচে যে দারোয়ান তার কাজ ছিল মাঝে মাঝে গিয়ে ফ্ল্যাটটা একটু দেখা যে কোনো পানি টানি লিক আছে কিনা, ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো সেই দারোয়ান সেই কাজে ফাঁকি দিত। একটা পর্যায়ে দারোয়ানকে ফোর্স করে বলা হয় যে তুমি কেন যাচ্ছ না, বকাঝকাই করে আমার ফ্রেন্ড যে তুমি তো রেগুলার দেখার কথা। কারণ কি জন্য বলা হয়, সে থাকতে যায় ওখানে তার 2টো ফ্রেন্ড নিয়ে। হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে আমি ছিলাম না সেদিন, আমি যেতে পারিনি। এবং তারা সারা রাত দরজার, কাঠের দরজা এক ধরনের শব্দ হয় না, ও ধরনের শব্দ পায় সারা রাত। আচ্ছা, এবং মানে অনেক ধরনের টিন বেঁকায় ফেললে যে ধরনের শব্দ হয় না, লোহা বেঁকায় গেলে যে ধরনের শব্দ হয়, জোর করে ওই ধরনের শব্দ পায় সারা রাত। তো এই ধরনের শব্দ পেয়ে ওরা একসময় ভয়ে 3:30-4টা পর্যন্ত ওরা মানে খুব ভাব করে যে কিছুই হচ্ছে না। একসময় একটু আলো হওয়ার পরে ওরা বের হয়ে চলে আসে। তারপরে আবার হুজুর নিয়ে আসে একজন, ওই এইসব ব্যাপারে একটু বিশ্বাস ছিল ওই 3 জনের মধ্যে একজনের। হুজুর ওদেরকে যেটা বলে যে এটা আর কিছুই না, দিস হাউস ওয়াজ ক্রাইং। খালি থাকতে থাকতে বাসাটার মধ্যে এক ধরনের অস্তিত্ব তৈরি হয়েছে, যেটা কিন্তু উচিত হয়নি। প্রায় 4-5 বছর ধরে বাসাটা পড়ে আছে। তো এই ধরনের ব্যাপার আমি জানি না ঘটে কিনা, বাট অনেকের কাছেই শুনেছি যে বাসা নাকি কান্না করে, বাসা নাকি মানে একটা অস্তিত্ব তৈরি হয় অতিরিক্ত একা রেখে দিল বা খালি রেখে দিল। আই থিঙ্ক এই ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে খুব সম্ভবত। সোহেল ভাই যে এই ঘটনাটা বলল যে এটা আমরা বেশ কয়েকটা জায়গায় শুনেছি, এইভাবে বাসা যদি একদম খালি পড়ে থাকে তো এটাতে কোনো না কোনো কিছু হয়তো স্বাভাবিক এটা হবে, বা তার আত্মা হতে পারে বা জেন স্বাভাবিক হতেই পারে এটা। কিন্তু ওই জাফর সবই জানে এর ভুল ঘটনা, কিন্তু জাফর আজও পর্যন্ত বলে না। সে টাকা দেয়, প্রতি মাসে টাকা পাঠায়। ফ্লাইটে হওয়ার পর উনি ওই সিকিউরিটি গার্ড ওই জায়গায়। এখন এটার কি অবস্থা আপনি জানেন কি? এখন আমি ওটা চাকরি ছেড়ে দিছি, মানে ওই ভয়ের কারণে চাকরি। ওই ভয়ে আপনি চাকরিও ছেড়ে দিয়েছেন? সেই জাফর এখন আছে? হ্যাঁ, ওখানেই আছে সে। কিন্তু আপনি আর জানেন না যে আসলে ওই ফ্ল্যাটে এখনো কি কেউ থাকে কি থাকে না? না, ফ্ল্যাটে হচ্ছে আমি মাঝে শুনি যে ওই যে ব্যবসা লস খাচ্ছে, পরে আসার পর তারা বলে চেঞ্জ করছে বাসা, তারাও চলে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমি খবর পাচ্ছি যাই মাঝে সাঝে ওই ফ্ল্যাটে কেউ উঠে না এখন। তো অদ্ভুত, মানে এই এত আধুনিকতার যুগে এসেও মানে এই ধরনের ঘটনাগুলোর কোন ধরনের কোন মানে রহস্য সমাধান করা যায়। এখনো মোহাম্মদপুর এলাকার কোন একটা বাসা খালি পড়ে থাকে অলৌকিক কারণে। আচ্ছা, আর তারপরে আমরা কতজন কত কিছু বলি, বিশ্বাস করি না। রাইট, একটা বিষয় আমরা বলি যে মানে আমরা বলি না অনেক আধুনিক আমরা হয়ে উঠছি, তো অনেক আধুনিকতার মাঝেও কিন্তু অনেক কিছুর আমরা সমাধান করতে পারি না। আমি কিছুদিন আগে একটা ঘটনা আমি জাস্ট জানতে পারলাম, সেটা হচ্ছে যে ধর ঘটনাটা অনেক আগে, প্রায় 1300 শতাব্দীর দিকে খুব সম্ভবত ইংল্যান্ডের ঘটনাটা একটা ছিল। ইংল্যান্ডে 2টো মানে বাচ্চাকে পাওয়া গেছে, একটা ছেলে একটা মেয়েকে পাওয়া গেছে, যাদের ফুল বডির কালার ছিল গ্রিন কালার ছিল, একদম ফুল গ্রিন। তো তাদেরকে যখন পাওয়া গেছে তারা কথা বলতো একটা ভিন্ন ভাষায়, যেটা পৃথিবীর কোনো ভাষার সাথে কোনো ধরনের মিল নাই, কেউ বুঝতো না যে তারা কি বলতেছে। এবং তাদের খাবার ছিল কি, শুধু সিম খেত তারা, আর কিছুই খেত না, শুধু এই খাবারটাই খেত। আচ্ছা, তো অনেক চেষ্টা করা হয়েছে। তো এই বাচ্চা দুটো থাকতে থাকতে পরে ওখানকার ভাষা শেখে, ইংলিশ ভাষা শেখে। তারপর তাদের সাথে যখন কমিউনিকেট করা যায়, তারা জানায় যে তারা মাটির নিচের কোন একটা ওয়ার্ল্ড থেকে এসেছে। কিভাবে এসেছে তারা বলতে পারে না,
কিন্তু এটার সমাধান এই আধুনিক যুগে এসেও এখনো পর্যন্ত কেউ বের করতে পারেনি যে আসলেই এদের বডির রংটা গ্রিন কিভাবে হলো। মেডিকেলি অনেক চেক করা হয়েছে যে কেন তাদের বডির রংটা গ্রিন, কোনো ধরনের কোনো কিছু সমাধান বের করা যায়নি, এবং তারা যেই ঠিকানাটা বলছে যে ওখান থেকে এসছে ওটার অস্তিত্ব পাওয়া যায়নি। ইনফ্যাক্ট তারা নিজেরও বলতে পারে না ওই মাটির নিচের ওয়ার্ল্ডের সাথে তারা কিভাবে এসছে এবং কানেক্ট কিভাবে করা যাবে। আসলে তোর গল্পটা শুনে যেটা মানে মনে হলো যে সত্যতা থেকেই তো আসলে সিনেমা তৈরি হয়। ওইখানেও লেখা ছিল সিনেমাটাতেও যে সত্য ঘটনা ইন্সপায়ার্ড, ঠিক অবলম্বনে না, ইন্সপায়ার্ড। তো তোর ঘটনাটা শুনে মনে হলো ওরকম একটা কিছু হতে পারে। এখানে ঘটনাটা ঘটে এভাবে, একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে ঘটনাটা শুরু। রোড অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন ওখানে ছিল হচ্ছে একটা বাচ্চা 3-4 বছর বয়সের, আরেকটা বাচ্চা হচ্ছে মাত্র 1 বছরও হয়নি, আর আরেকটা বাচ্চা পেটে ছিল এক মহিলার। আচ্ছা। এবং হাজব্যান্ড ছিল সেখানে, তারা 4 জন মিলে লং ড্রাইভে যাচ্ছিল। এটাও আমেরিকার কোন একটা শহরের ঘটনা, পাহাড়ি কোন এলাকায়। তো গাড়িটা খাদে পড়ে যায় অ্যাক্সিডেন্টে। তারা সামনে হঠাৎ করে কিছু একটা দেখতে পায় ড্রাইভার, এবং তখন গাড়িটা খাদে পড়ে যায়। এবং তারপরে যেটা হয়, হাজব্যান্ডটাকে খুঁজে পাওয়া যায় একটা গাছের সাথে লটকে থাকা অবস্থায়, ঠিক আছে, তার ভিতরে মানে মোটামুটি ভেদ করে চলে গেছে একটা গাছের ডাল। আর ওয়াইফটা হচ্ছে ভাগ্যক্রমে খাদ থেকে পড়েনি, সে আগেই গাড়ি থেকে ছিটকে পড়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে, কিন্তু খাদে পড়েনি। বাচ্চা দুটো গাড়ির ভিতরে রয়ে যায়, এবং গাড়িটা খুঁজে পাওয়া গেল, বাচ্চা দুটো কোনো খোঁজ পাওয়া যায়নি, লাশও না, কিছুই না। খুবই অদ্ভুত একটা ব্যাপার। তার 5-7 বছর পরে একটা টিম একটা জঙ্গলে যায়। ওই জঙ্গলে তারা গাছ নিয়ে রিসার্চ করতে যায়। সেখানে গিয়ে একটা কুড়ে ঘরের মতন খুঁজে পায়, যে ঘরটা দেখেই বোঝা যায় যে অন্তত 50-60-70 বছর এখানে কেউ থাকে না। একেবারে বৃষ্টির পানিতে মানে কাঠ যেভাবে নষ্ট, মানে জরাজীর্ণ অবস্থা, একদম জরাজীর্ণ অবস্থায়। তো তারা ভাবে যে ভিতরে ঢুকবে, দেখবে কি আছে না আছে, কেউ আদৌ থাকে কিনা। ভিতরে গিয়ে তারা যেটা দেখতে পায় সেটার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। দুটো বাচ্চা সেখানে, এবং বাচ্চা দুটোর বিদঘুটে চেহারা ওখানে থাকতে থাকতে, এবং তারা হচ্ছে অলমোস্ট পোকামাকড়ের মতন তাদের অ্যাটিটিউড। 4 পায়ে কচ্ছপ বা ব্যাং যেভাবে দাঁড়িয়ে থাকে না, সেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখার চেষ্টা করছে। এবং তারা ওদেরকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারা ছুটে, মানুষ কি করে, মানুষ এক জায়গা থেকে এক জায়গায় বের হয়ে যায়, খুবই স্বাভাবিক। এরা হচ্ছে একদম পশুর স্টাইলে দেয়াল বেয়ে সিলিং এর উপরে উঠে যায়, এবং তাদের হাতের নখ তখন এত বড় যে তাদের সিলিং এ আটকে যাচ্ছে। সেগুলো উপর থেকে তারা প্রচন্ড আতঙ্ক নিয়ে তাকিয়ে থাকে, এবং তাদেরকে আলটিমেটলি ওখান থেকে পুরো টিম অনেক কষ্টে ম্যানেজ করে ধরে নিয়ে আসে। তাদেরকে এক জায়গায় রাখা হয়। সেখানে তাদের সাথে আস্তে আস্তে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করতে করতে তাদের একটাই শব্দ বের হয় মুখ থেকে, সেটা হচ্ছে মামা। আচ্ছা, মানে ইংরেজিতে যদি এটা কনভার্ট করি তাহলে হচ্ছে মা। কিন্তু এই মা পার্সোনালিটিটা যে কে, তাদেরকে ওইখানে কে খাবার দিয়েছে, মাত্র 1 বছরের একটা বাচ্চাকে 4 বছর অবস্থায় পাওয়া, এবং 4 বছরের বাচ্চাটাকে 7 বছর অবস্থায় পাওয়া, এটা কিন্তু ভৌতিক একটা ব্যাপার। তাদেরকে ওখানে ওই অবস্থায় অসভ্যভাবে হলেও কে বড় করেছে না করেছে তারা কেউ জানে না। এবং এই ক্ষেত্রে তোর ঘটনাটা থেকে এটা কানেক্ট করার মানে হচ্ছে এটা, তারাও এমন একটা ভাষা বলতো যেটা কেউ বুঝতে পারেনি। এরকম আসলে আছে, অনেক কিছুই এরকম আছে যেটা আসলে লজিক খুঁজে পাওয়া যায় না। এমন অনেক ঘটনা আছে আজও পর্যন্ত আধুনিক যুগে এসেও সায়েন্টিফিক্যালি আমরা এক্সপ্লেইন করতে পারিনি কিভাবে ঘটেছে বা কি ছিল। কেউ যদি ইন্টারেস্টেড হয় এসব ব্যাপার জানতে, অনেক অনেক মানে সায়েন্সের থ্রুতেও ভৌতিক কিছু ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনারা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানার চেষ্টা করতে পারেন। ইউ উইল সি যে সেখানে এমন বিশাল আকৃতির এমন প্লেন হারিয়ে গেছে যেগুলো এই যুগে খুঁজে বের করা কোনো ব্যাপারই হওয়ার কথা না। অনেকে হয়তো বা অনেক বই পড়েছেন, বারমুডা ট্রায়াঙ্গেলের কথা অনেক ভাবে লেখা ছিল। এই যে এই মিস্ট্রিটা এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে কেউ মানে এক্সপ্লেইন করতে পারে না। ওখানে অনেক মিস্ট্রির মধ্যে আরেকটা মিস্ট্রি আমি আজকে তোকে বলি। এটা আমার এক ফ্রেন্ড আছে পাইলট, তার কাছ থেকে শোনা। তো পাইলটটা হচ্ছে লগ বুক মেইনটেইন করে, জানিস তো, সবসময় যেই ঘটনা প্লেনে ঘটে তার সেটা লিখে রাখতে হয়। তো ব্যাপারটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাওয়ার সময় এক পাইলট হঠাৎ করে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ ঠিক তার সামনে আরেকটা প্লেন সে দেখতে পায়। মানে মোটামুটি পার করতে পারবে না, বাড়ি খেয়ে যাবে একটার সাথে আরেকটা, এরকম অবস্থায়। কিন্তু সে প্রচন্ড অবাক হয় যে প্লেনটা এত পুরোনো স্টাইলের একটা প্লেন, যে প্লেন এখন আর চলে না। হয়তো 200-300 বছর আগে এরকম প্লেন ছিল, মানে প্লেন যখন মাত্র শুরু হয়েছে ওরা তখনকার এরকম একটা প্লেন দেখে, এবং এটা 4 থেকে 5 সেকেন্ডের জন্য তার সামনে থেকেই আবার নেই হয়ে যায়। মানে সে এটা তার লগ বুকে লিখেছে। দোস্ত, মজাটা এখানে শেষ হয়ে যায়নি। মজাটা হচ্ছে এই ঘটনাটা নিয়ে একজন গ্রাউন্ডেড পাইলট, মানে যাকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়েছে কোনো কারণে, সে এটা নিয়ে রিসার্চ করতে থাকে। তার বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে খুব ইন্টারেস্ট। ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা
যাদেরকে আজকে শুনছেন সোহেল, নাইম এবং হাবিব, যারা খুলনার একটি কলোনিতে পুরো অনুষ্ঠানটি ধারণ করেছে বৃষ্টির মধ্যে। আপনারা জানেন যে গত সপ্তাহে ভয়াবহ বৃষ্টি হয়েছিল দেশের প্রত্যেকটি জায়গাতে, এবং সেই বৃষ্টির মধ্যেই আমাদের এই টিমটি, সাহসী টিম, খুলনার একটি ভুতুরে কলোনিতে বসে রাতের অন্ধকারে অনুষ্ঠানটি ধারণ করেছে। প্রিয় শ্রোতা, আমরা ডরের পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই। ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন, বাতিটি অফ করা আছে, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং অবশ্যই ভয় পাওয়ার জন্য অনুষ্ঠানটি শুনবেন না। মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে চোখের সামনে দেখার চেষ্টা করবেন। দেখুন তো আমরা যা বলি ডর মানে ভয়, সেটার অস্তিত্ব টের পান কিনা। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও রাত 12:06 ফিরব, এবং গভীর রাত মানেই ভয়, ডর। FM 89.2 ডর মানে ভয়। এরকম বৃষ্টির রাতে যেটা হয়, আর হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে এবং রাত জুড়েই কান ঝালাপালা হওয়ার মতো ঝিঝি পোকার শব্দ, ব্যাং ডাকছে, এবং খুব শুনশান একটা নীরবতা বিরাজ করে। রাতের বেলা একটা ঠান্ডা চলে আসে, গায়ে কাঁথা দিয়ে সকাল সকাল গ্রামে অনেকেই ঘুমিয়ে যায়। এরকম একটা পরিবেশে যদি কখনো আপনাকে গ্রামের শুনশান রাস্তা দিয়ে হেঁটে যেতে বলা হয়, সেখানে ভয়ের উপসর্গ থাকুক আর নাই থাকুক, মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা ভয়ের সৃষ্টি হয়। আমরা এজন্যই বারবার মনে করি যে বাংলাদেশের একমাত্র ভৌতিক অনুষ্ঠান রেডিওতে, যেটা পরিবেশ নির্ভর অনুষ্ঠান, ভয় পাওয়ার জন্য, ভয়ের অনুভূতি মনের মধ্যে আনার জন্য একটা ভৌতিক পরিবেশ অনেক বেশি জরুরি। আমরা সেই পরিবেশটাকে অনেক বেশি গুরুত্ব দিই। যে ঘটনা আপনার সামনে ঘটছে, দিনের আলোতে তার চাইতেও অলৌকিক ঘটনা আপনার সামনে হয়তো বা ঘটে যায়, কিন্তু আপনার মনের মধ্যে সেটা কোনো দোতনা সৃষ্টি করে না, কারণ তখন ভয় না পাওয়ার মতো পরিবেশ থাকে। এবং ওর চাইতেও হালকা ঘটনা এরকম নিশ্চুপ, নিবিড়, ঠান্ডা একটা পরিবেশে আপনাকে থ বানিয়ে দিতে পারে। সেরকম কিছু ঘটনা আমরা শুনছি। আবারও ফিরছি ডরে। অন দ্য স্পটে রয়েছে সুমন এবং রেহান, এবং সাউন্ডে কাজ করছে লোবান। আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমি আরজে কিবরিয়া। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। গ্রাউন্ডেড পাইলট, সে এটা নিয়ে রিসার্চ করতে থাকে, তার বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে খুব ইন্টারেস্ট, এবং সে 250 বছর আগে একটা পাইলটের লগ বুকে দেখতে পায় এক জায়গায় লেখা যে আমি হঠাৎ করে 5 সেকেন্ডের জন্য আমার সামনে এত আধুনিক একটা প্লেন দেখেছি যেটা কিনা তৈরি হওয়া সম্ভব না। মানে কি বলবি, বারমুডা ট্রায়াঙ্গেল থেকে কি আসলে টাইম ট্রাভেল হচ্ছে? সেটাই তো। তো যাই হোক, আসলে অদ্ভুত চতুর্দিকে অনেক কিছুই ঘটে যায়, এবং সেই ঘটনাগুলো আমরা বের করে আনার চেষ্টা করছি। এই যে মানে 13 শতাব্দীর যেই ইয়াটার কথা বললি না, সেটা অবলম্বনে একটা সিনেমা হয়েছে, এবং ওইটা আবার দুটো ঘটনা মিলিয়ে, ওই ঘটনাটাও ইংল্যান্ডেরই, সো সেটা আমি বলবো একটু পরে। তো অনেক ধন্যবাদ সোহেল ভাই আমাদের সাথে আসার জন্য, ধন্যবাদ এই জার্নিতে জয়েন করার জন্য, এবং এমন কিছু ঘটনা ঢাকা শহরের ভিতরে ঘটে যাচ্ছে সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য। যেই ঘটনাগুলো আজকে শুনছি সোহেল ভাইয়ের কাছে, ওনার যে বর্ণনাটা পেয়েছি, এখানে আমরা যারা আছি কোনো সন্দেহের কোনো জায়গা কিন্তু তৈরি হয়নি। উনি একদম সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিসের বর্ণনা দিয়েছে এখানে, এবং প্রত্যেকটা জিনিসই লজিক্যালি দেখা সম্ভব, রাইট, বা ফিল করা সম্ভব। একেবারে ইম্পসিবল কোনো কিছু এখানে হয়ে যায়নি, কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর ভাবেই পসিবল। চলেন চল ভাই, আমরা আরো যারা আছে তাদের ঘটনা শুনি। হ্যাঁ, ডর চলছে এবং একটার পর একটা ঘটনা শুনতে পাচ্ছি, এবং রেহান আজকে কিন্তু বেশ কিছুদিন পর বেশ কিছু ভালো ঘটনা শুনতে পাচ্ছি। আসলেই মানে একটু অন্যরকম, যেটা একটা প্যানিক ক্রিয়েট করে। মোস্ট অফ দ্য টাইম মানুষ ভয় বলতে যেটা বোঝে সেটা হচ্ছে শক। এক জিনিস, ধাক্কা খাওয়া এক জিনিস, সেটা একটা মানুষও মানুষকে শক দিতে পারে, হঠাৎ করে দরজা থেকে বের হয়ে, বা হঠাৎ করে চিপা থেকে হাউ বলে চিৎকার করে। কিন্তু প্যানিক হচ্ছে অ্যাকচুয়াল ভয়, যেটা আমাদের মনের ভেতরে অনেকক্ষণ ধরে থাকে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এখন আমরা এই খুঁজে বেড়াই, ভয়গুলোর থেকে কিন্তু খুব সহজে বের হওয়া যায়, বের হতে অনেক মানে ধকল পোহাতে হয়। এই কারণে অনেক সময় দেখা যায় আমরা অনেক মুভিতে দেখি, যেই মুভিগুলোতে আলটিমেটলি ব্যাড সোল বলি বা জিন বলি বা আত্মা বলি, যেটাই দেখানো হোক না কেন, লাস্টে যদি মৃত্যু না হয় ওই জিনিসটা, তাহলে সেই মুভির রেসটা কাটে না। সেই মুভিটা দেখলে রাতের ভয়টা থেকেই যায়, যে সে বোধহয় এখনো আসতে পারে কোনোখান থেকে। ওয়েল, আসতে পারে করতে করতে চলে এসেছে অলরেডি আমাদের সাথে, যে সে হচ্ছে নাইম ভাই। তবে তার সাথে তার পরিচয়টা তার কাছ থেকে একবার নেই, কি বলিস? রাইট। তো ভাই, আপনার নামটা একটু আপনার মুখে আমরা শুনি, এবং কি করেন, কোথায় থাকেন?
থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম হচ্ছে নাইম আহমেদ। আমি ঢাকার একটা বেসরকারি ইউনিভার্সিটিতে লতে পড়ছি। আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। প্রথমে তো আপনাকে অনেক ধন্যবাদ জানাতেই হয়, কারণ ডরের এই জার্নিতে আপনি যোগ দিয়েছেন। এবং আমরা ডর টিমের কাছে যেটা শুনেছি যে আপনার কাছে কয়েকটা ঘটনা আছে, এবং আমি আর রেহান দুজনে ইন্টারেস্টেড যে এই ঘটনাগুলো শোনার জন্য, এবং থাউজেন্ডস অফ লিসনার্স তারাও রেডি শুনতে। বাট তার আগে একটা প্রশ্ন, দুটো জিনিস মিলছে না। একটা হচ্ছে আপনি আমাদেরকে এসেছেন অলৌকিক বা অযৌক্তিক কিছু বলতে, আর আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন ল ইজ টোটালি বেসড অন লজিক। কিভাবে দুটো জিনিস মিলে গেল? ভাইয়া, ঘটনাগুলো আমার সাথে আমার পরিবারের সাথে ঘটে গেছে, তো এটার সাথে আমি আমার লকে মিলাতে পারছি না, কারণ আমি ফেস করেছি ঘটনাগুলো। তাই আমার কাছে মনে হয় ঘটনাটা এরকম হয় এবং হচ্ছে। যাই হোক, আমার মনে হয় আর দেরি না করি আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই কবে ঘটনাটা ঘটেছে, কোথায় ঘটেছে। এই ঘটনাটা ঘটেছে 2005 সালের দিকে। এটা আমাদের গ্রামে, তখন আমি ক্লাস 5-এ পড়ি সম্ভবত। আমাদের উপজেলা শহরে আমাদের একটা খাবার হোটেল ছিল। তো আর আমাদের গ্রাম থেকে উপজেলা শহরের দূরত্বটা হচ্ছে 2.5 কিলোমিটার। আমাদের হোটেল থেকে আমার নানার বাড়ির দূরত্ব ছিল হচ্ছে 6 কিলোমিটার। তো সেই সময়ে আমার নানা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তো তিনি ঢাকার নামকরা বেশ কয়েকটা হসপিটালে চিকিৎসা নিয়েছেন। নেওয়ার পরে ঢাকা থেকে জানানো হলো যে ইনাকে চিকিৎসা করিয়ে আসলে অতটা সুফল পাওয়া যাবে না, আপনারা তাকে বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে উনি যা যা খেতে চান বা উনি যা ভালো লাগে তা শেষ স্টেজে চলে এসেছে, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে এসছে উনি। তো যাই হোক, নানাকে বাসায় নিয়ে গেছে। সেদিন ছিল বৃহস্পতিবার। তো আমার একটা অভ্যাস ছিল কি, আমি আমার আব্বুকে ছাড়া থাকতে পারতাম না। আর আমার মেঝো ভাই হচ্ছে খুবই বিয়ারা টাইপের ছিল, সে আব্বুকে কোন রকম সহযোগিতা করতো না হোটেলে। তো হোটেলে আমাদের একটা কর্মচারী ছিল, ও তখন ওর বয়স ছিল 19 বছরের মতো। তো আমি বৃহস্পতিবার যেহেতু ক্লাস হতো 12টা পর্যন্ত প্রাইমারি স্কুলে, তো আমি 12টা পর্যন্ত ক্লাস করে আমি আমাদের হোটেলে চলে আসছি আমার আব্বুর কাছে। আব্বুর সাথে সময় দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তো সে সময় হচ্ছে আমাদের এক প্রতিবেশী ভাই, নাম হচ্ছে বাচ্চু ভাই, মাগরিবের আজানের পরে উনি আসছেন। ওনার গায়ে শীতকাল ছিল, চাদর দিয়ে ঢাকা ছিল পুরো শরীর। তো ইনি এসে হঠাৎ করে আব্বুকে বলল যে, আমার আব্বুর নাম হচ্ছে তাহের, বলল তাহের কাকু আপনি এখনো দোকানে আছেন, আপনার শ্বশুর তো মারা গেছেন। আব্বু তো হন্তদন্ত হয়ে গেছে, তার শ্বশুর মারা গেছে। আবার আমিও হাওয়া করে কাঁদতেছিলাম যে আমার নানা মারা গেছে। কিন্তু তখন আমার আব্বুরও এটা মাথায় আসে নাই যে আমি বাসায় ফোন দিয়ে অন্তত পক্ষে আমার আম্মুর কাছে জিজ্ঞেস করুক যে আসলে ঘটনাটা সঠিক কিনা। আসলে এই ধরনের খবর যদি পাওয়া যায় তখন কারো আর এই ধরনের চিন্তা মাথায় আসে না। হ্যাঁ ভাই, পুরো কষ্টটা যেহেতু আঘাত করে, তাই তখন সবচেয়ে বড় কথা এটা খবরটা মিথ্যা হতে পারে, দিবে কেন? হ্যাঁ রাইট, এটাও তো মাথায় আসবে না যে তিনি তো আমাদের প্রতিবেশী ভাই, কেন মিথ্যা কথা বলবে। তারপর আব্বু তো শাটার নামিয়ে দিল। আমাদের দোকানে একজন মুরব্বী ছিলেন, মুনায়েম নানা বলি আমি ওনাকে, উনি আমাদের রেগুলার কাস্টমার ছিলেন। যখন আব্বু শাটার নামাচ্ছিলেন তখন অজান্তে আব্বুর পায়ের নিচ দিয়ে একটা লোহা বিধে উপর দিয়ে বের হয়ে গেছে একেবারে। তো মুনায়েম নানা বলল কি যে তাহের, তুমি এই বিষয়টা মানো আর না মানো, কোনো কাজে যখন বের হও তখন যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় সেটা কিন্তু তোমার কাজে বাধা দিচ্ছে, যে তুমি এই কাজটাতে যেও না। তো আমার আব্বু শুনেনি। তো আমি বললাম যে আচ্ছা আব্বু, আমরা মনে হয় বাড়ি গিয়ে তারপর নানার দিকে যাওয়া দরকার আছে আমাদের। আমি তাকে বাড়ি যেতে প্রথমে বললাম। তো আব্বু আমার কথাটা শুনে নাই। আবার দিলর ভাই, যার কথা বললাম, আমাদের দোকানের কর্মচারী, 19 বছর বয়সের, সেও বলল যে না না, বাড়ি যাওয়াটা ঠিক হবে না, বাড়ি তো মোটামুটি দূরে, আর অলরেডি রাত হয়ে যাচ্ছে, শীতের রাত তো এমনিতেই কুয়াশা পড়লে অন্ধকার চলে আসে। তো বললো আমরা বরং তোমার নানার বাড়িতেই চলে যাই। তো আব্বু প্রাথমিক চিকিৎসা করলো, লোহাটা বের করে একটা ইঞ্জেকশন নিল, ট্যাবলেট খেলো, কি ওটা ব্যান্ডেজ করে আমরা রিক্সায় করে, আমাদের ওখানে হচ্ছে ব্রহ্মপুত্র নদ আছে, ওটা মরে গেছে, মরা নদী বলা হয়, তো ওটার পাট দিয়েই রিক্সায় করে যেতে হয়। তো আমরা রিক্সায় চড়লাম, চড়ে নানার বাড়িতেই গেলাম। কিন্তু গিয়ে যেটা দেখলাম অবাক হওয়ার মতো, নানা জীবিত আছেন। হ্যাঁ, নানা জীবিত আছেন এবং আগের চেয়ে বেশ সুস্থ আছেন। এটা যখন হলো তখন তো মানে আমরা হতবাক হয়ে গেলাম যে খবরটা তাহলে ভুল ছিল। এবং আমার আম্মু আসেনি তখন, বাবা ওখান থেকে ফোন করেছে বাসায়। পরে আম্মুকে সব বিস্তারিত বলা হয়েছে যে এরকম এরকম ঘটনা। তো আম্মু বললো তুমি আমাকে জিজ্ঞেস করবে না। তো আরেকটা বিষয় হচ্ছে, তখন আমার যেটা মনে পড়েছে, আমি যখন স্কুল থেকে দোকানে আসি, রাস্তায় ওই যে ভাই আমাদের খবর দিয়ে গেছে, সে ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়, উনি ঢাকায় চলে যাবেন। আর ছোটবেলা থেকে একটা হ্যাবিট কি, ঢাকায় যে কেউ আসলে আমি তাকে বলতাম আমার জন্য যাওয়ার সময় সম্পাপড়ি নিয়ে যাওয়ার জন্য, এটা আমার খুব ফেভারিট। তো আমি ওনাকে বলেছি যে ভাই আমার জন্য আসার সময় সম্পাপড়ি নিয়ে আসবেন আমার জন্য, এবং উনি আমার সামনেই গাড়িতে উঠেছে। এটা আমার তখন খেয়াল ছিল না। তখন আমি আমার আব্বু অবাক হয়ে গেলাম, তাহলে সেই চাদর দিয়ে যে ঢাকা ছিল সমস্ত, আমরা ভালোভাবে তার চেহারাটা দেখিনি, মনে হয়েছে বাচ্চু ভাই,
তাহলে ওই লোকটা কে ছিল, মানে এটা খুব চিন্তা করছিলাম। তো যাই হোক, নানি আমাদের বললো আসছো যখন, আর আব্বু তো তাদের জামাই, মানে আব্বু এমনি তো নানার বাড়িতে যায় না খুব একটা বেশি। তো নানি আমাদের জন্য মোরগ জবাই করলো, গ্রামে যেটা হয় আর কি। অনেক আদর আপ্যায়ন করতে করতে অনেক রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে রান্না বান্না করতে করতে। তারপর আমরা খেলাম, খেয়ে দিয়ে নানার শরীরের খোঁজ খবর নিতে নিতে 10টা 10:30 বেজে গেছে। তো আমাদের সাথে যে ভাইটা ছিল কর্মচারী, দেলোয়ার ভাই, ও মানে বাড়িতে চলেই আসবে, ওকে কোনো রকমই ওখানে থাকবে না, ও বাড়ি ছাড়া থাকেই না। বললো যে না, আমি যত রাতই হোক যত প্রবলেমই থাকুক সে আসবে। হ্যাঁ, ও বাড়িতে চলেই আসবে, ঝড় তুফান যাই হোক। তো ও তো খুবই উৎপাত শুরু করেছে যে না আঙ্কেল আমি চলে যাব, আমাকে যেতেই হবে। তো ওকে কি করে একা ছাড়ি, যদি রাস্তায় কোনো প্রবলেম হয়। তাছাড়া তখন আমাদের ওদিকে ডাকাতের খুব প্রকোপ ছিল, ওই সময় আইন শৃঙ্খলার অবস্থা খারাপ ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম যে আমরা চলে আসবো। তো আমার একজন মামা আছেন ডাক্তার, উনি তো ওনার চেম্বার হচ্ছে নানার বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে একটা বাজার আছে, নাম হচ্ছে মশুয়া বাজার। তো ওখানে ওনার চেম্বার আছে, ছোট মামা ওখানেই বসেন। সেই করে মামার দোকানে আসলাম। আসার পরে আমার মা হচ্ছে মামার থেকে বয়সে বড়, তো তিনি তার দুলাভাইকে পেয়েছে এবং অনেক অনুরোধ করলো আমরা যেন থেকে যাই। শেষ পর্যন্ত আমরা থাকবো না, ও থাকে না। যাই হোক, পরে আব্বু বিদায় নিল। আবার ওখান থেকে যখন আমরা বের হব, কারেন্ট ছিল সেই সময়টাই, কিন্তু আমরা যখন পা বাড়াবো ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে, মানে ওই পুরা বাজারে কারেন্ট নেই। তখন ওই বিষয়টা আমিও ছোট হলে আমি আব্বুকে বললাম, আব্বু কারেন্ট চলে গেছে। আবার ওখানে মুনায়েম নানাও একটা কথা বলেছিল, এটা আসলে আমাদের বাধা পড়লে যাওয়া ঠিক না। আমাদের মনে হয় কি মানে নানার বাড়িতে রাতে থেকে গেলে হয় না, কিন্তু ওই ভাইটা কোনো ক্রমেই তাকে আটকানো যাচ্ছে না, সে একা একাই চলে যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা রিক্সা খুঁজছি, ওনার জন্যই বাধ্য হয়ে আপনাদের বাধ্য হয়ে আসতে হচ্ছিল। তো রিক্সা খুঁজছিলাম, রিক্সা যাচ্ছে না বলে ডাকাত, ওই রাস্তাটা নির্জন ছিল, ডাকাত আছে, সমস্যা হবে, রিক্সা নিয়ে যাবে এটা সেটা। তো একটা রিক্সাওয়ালাকে পেলাম, মানে এই বাজার থেকে আরেকটু দূরে 3 কিলোমিটার দূরে পনমশুয়া বাজার পর্যন্ত যাবে, তাকে 200 টাকা দিতে হবে ভাড়া, অত না 30 টাকার ভাড়া। আমরা রাজি হয়ে গেলাম, এত রাতে তো হেঁটে যাওয়া সম্ভব না। তাছাড়া আব্বু হচ্ছে ইনজুর্ড ছিল। তারপর রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে আমরা ওই বাজার পর্যন্ত গেলাম। বাজারের পর থেকে জায়গাটা খুব বেশি শুনশান নীরব, রাস্তায় কোনো ঘর বাড়ি নাই, বাঁশবাগান আছে, একটা পুরনো মন্দির আছে, এই ছাড়া কোনো রাস্তাও নাই। এই রাস্তা হয়ে আমাদের বাড়ি পৌঁছতে হবে। কিছু দূর হেঁটে যখন গেলাম, মানে আমার আব্বু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সবার সামনে ছিল দেলোয়ার ভাই, মাঝখানে আমি, আমার আব্বু পিছনে। আমরা খুব আস্তে করে হাঁটছিলাম। আমার ভীষণ ভয় লাগছিল, একে তো শীতের রাত, তার উপর বেশ রাত হয়ে গেছে, তখন প্রায় 11:30, 11:30 থেকে 12:30 হয়ে যাবে। তো আমরা হাঁটছি, এর মধ্যে দেলোয়ার ভাইকে দেখলাম যে উদ্ভট ভাবে উনি মানে ওনার শার্ট খুলে ফেলেছে, প্রচন্ড শীত, ওনার শার্ট খুলে ফেলেছে এবং উনি ওনার প্যান্ট পরা ছিল, উনি প্যান্টও খুলে ফেলেছে। প্যান্ট খুলে উনি কি করেছে, মানে প্যান্ট খুলে গায়ে পরার চেষ্টা করছে, আবার আপনার শার্টটা মানে প্যান্টের জায়গায় শার্ট পরার চেষ্টা করছে। তো এটা দেখে আমার কাছে কেমন অস্বাভাবিক মনে হচ্ছে যে উনি এরকম করছে কেন। আমি বাবাকে বললাম, বাবা আচ্ছা এই দেলোয়ার ভাই এরকম করছে কেন? তো বাবা বলল যে তুমি সূরা পড়ো, এটা গ্রামে বলা হয় এটা আন্ধা ধরা, মানে এটা এক ধরনের খারাপ ভূতের মানে প্রকোপ বলা হয় আর কি। বললো ওকে মনে হয় আন্ধা ধরছে, তুমি ইয়ে করো সূরা পড়ো। তো আমার মানে সেই সময় সূরা মুখ দিয়ে বের হচ্ছিল না, অনেক প্রচন্ড ভয়ে আমি জমে গেছি। আমার সূরা বের হচ্ছিল না, শুধু মুখ দিয়ে আল্লাহ আল্লাহ এই শব্দটুকু বের হচ্ছিল। তো আব্বা দেখলাম সূরা পড়ছেন, আয়াতুল কুরসি পড়তে পড়তে এক সময় দেখা গেল দেলোয়ার ভাই ঠিক হয়ে গেছেন, প্যান্ট পরেছে, শার্ট পরেছে, ঠিকঠাক হয়ে গেছে, স্বাভাবিক আচরণ শুরু করেছে। হ্যাঁ, আবার স্বাভাবিক হয়ে গেছে। তো তারপর আমরা বললাম যে ভাইয়া কি হয়েছে তোমার, তুমি ওরকম করছিলে কেন? বললো না আমি তো ওরকম কিছুই করিনি, মানে ও ভুলে গেছে সবকিছু, একেবারেই মাথায় নিতে। হ্যাঁ, তারপর বাবা বললো আচ্ছা ঠিক আছে আমি সামনে হাঁটি, তুমি নাইমকে নিয়ে হাত ধরে হাঁটো। তারপর আব্বু সামনে গেল, সামনে হাঁটছেন, উনি তো আস্তে করে হাঁটেন। তো আমাদের হাঁটার গতিটা আরো কমে গেছে, কারণ বাবাকে ওভারটেক করে যেতেও পারি না উনি। তারপর যেটা হলো, ওখানে একটা মন্দির আছে, ব্রিটিশ পিরিয়ড থেকে এখনো আছে, কালী মন্দির ওটা। তো আমরা মন্দিরের কাছাকাছি গেলাম, ওখানে বাঁশ ঝাড় আছে, কতগুলো বাঁশ ঝাড়, বাঁশ বাগান বলাও যায় না। তো এর মধ্যে একটা বাঁশ হচ্ছে আপনার একবার রাস্তায় পড়ছে, আবার হচ্ছে সোজা হচ্ছে, এমনি এমনি আপনা আপনি কোন রকম চোখের সামনে হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের তিনজনই দেখছি, কোন রকম ঝোড়ো হাওয়ার বাতাস না, শীতের রাত তো প্রশ্ন আসে না, সবকিছু অন্য গাছগুলো নীরব, কোনো পাতাও নড়ছে না, শুধু একটা বাঁশি। হ্যাঁ, শুধু একটা বাঁশ, এবং একটা বাঁশ হচ্ছে অনেকগুলো বাঁশের ভিতর থেকে একটা বাঁশ, এটা রাস্তায় পড়ছে আবার আপনা আপনি সোজা হয়ে যাচ্ছে। তো তারপর বাবা থেমে গেল, থেমে যাওয়ার পর আমরাও থেমে গেলাম, আমি বাবাকে জড়িয়ে কাঁপতেছিলাম ভয়ে। তো বাবা আবার সূরা পড়তে লাগলো। তারপর আমার বাবা অবশ্য একটা মানে প্রস্তাব করেছিল
যে আমাদের এই মন্দির পার হয়ে যাওয়া ঠিক হবে না, আমাদের মনে হয় কি আমরা পিছনে চলে যাব, পিছন থেকে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যদি আমরা বাড়ি যাই আমাদের সময়টা বেশি লাগে। সেই রাতে হচ্ছে আমাদের গ্রামে তখন ভিসিআর আনতো, সে তখন বললো সে ভিসিআর দেখার জন্য টাকা দিয়েছিল। এখন তার টার্গেট হচ্ছে যদি এই রাস্তা দিয়ে আমি দ্রুত যাই তাহলে আমার কিছুটা বেশি ভিসিআর আমি দেখতে পারবো, আমার টাকাটার কিছুটা উসুল হয়ে যাবে। এখন যদি ঘুরে যাই তাহলে তো আমি বেশি দেখতে পারবো না, অলরেডি 12টা বেজে গেছে রাতের। সে আমাকে এটা বললো। তারপর আমি বাবাকে এটা বলি নাই, বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে আমরা মন্দির দিয়ে যাই, তুমি সূরা পড়ো। তো আব্বু সূরা টোরা পড়লো, আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আবার স্বাভাবিক হয়ে গেল, বাঁশবাগানের বাঁশটা নড়ছে না, ঠিক আছে, সব সোজা আছে। এরপর আমরা মন্দিরের কাছে গেলাম, হঠাৎ করে মন্দির থেকে এক ধরনের গন্ধ আসছে, ধূপ পুরালে যেরকম গন্ধ হয় ধূপের গন্ধ আসছে, এটা আমরা সেটা মানে বুঝতে পারি ধূপের গন্ধটা। তো গন্ধ আসছিল ধূপের। তো আমি বললাম বাবা ধূপের গন্ধ আসছে। ও বললো যে হ্যাঁ কাকা ধূপের গন্ধ আসছে না? বললো হ্যাঁ ওটা সমস্যা না। তো আমরা যখন মন্দিরটা ক্রস করব, মন্দির আমাদের থেকে মনে করেন 2 হাত সামনে, তো সেই মুহূর্তে ঘুঙুর পরে হাঁটলে যেরকম শব্দ হয়, যারা মানে নৃত্য শিল্পী ঘুঙুর পরে যেরকম শব্দ করেন সেরকম একটা শব্দ হচ্ছিল মন্দিরের ভিতর থেকে। এবং আমরা যখন মন্দিরের যতটা কাছাকাছি যাচ্ছি শব্দটা ঠিক ততটুকু বেড়ে যাচ্ছে। আমরা থেমে গেলাম, শব্দ থেমে গেল। তো বাবা প্রথম ভাবলো কি যেটা মনে হয় আমাদের কোন রকম একটা শোনায় ভুল হচ্ছে। আমিও ভেবে নিয়েছি হয়তো মানে তিনজনই শুনছি, তো আমরা ধরে নিচ্ছি যে আমরা এতগুলো ভয় পেয়েছি তো হয়তো বা এটা মনের ভুল। কিন্তু যখন মন্দিরের কাছাকাছি গেলাম তো মন্দিরের ভিতর থেকে একটা পা বের হয়ে গেছে, পায়ের মধ্যে ঘুঙুর পরানো ছিল। পায়ের গুড়ালিটা যখন বের করলো সেটা আমরা ঘুঙুরটা সবাই দেখেছি, এবং ওর পায়ের যে গুড়ালি থেকে নিচ পর্যন্ত নীল ছিল, একেবারে নীল, মানে পুরো নীল কালার, এর কোনো বিকল্প নাই। এরপর ও আস্তে আস্তে যখন পুরো পাটা বের করলো পায়ের উপরটুকু সাদা, এবং ওটা দেখে আমরা মানে দৌড় দিয়ে সরে এসেছি, প্রায় 5 হাত সরে এসেছে এক দৌড়ে। পায়ের উপরটুকু সাদা বলতে মানে একদম পায়ের পাতা যেটা সেটা সম্পূর্ণ নীল? হ্যাঁ সম্পূর্ণ নীল। এবং ওই যে ঝুমুর বা ঘুঙরু যেটাই বলি সেটা পড়া? হ্যাঁ সেটা পরের অংশ থেকে আবার পুরোটা সাদা, ধবধবে সাদা যেটা। ও আস্তে আস্তে পুরোটাই বের হয়ে গেছে। আমি আব্বুকে জড়িয়ে ধরেছি, দেলোয়ার ভাই আমাকে জড়িয়ে ধরেছে। তো ওটা আমাদের সামনে দিয়ে বের হয়ে, তখন জমিতে ধান ছিল, তো আমাদের সামনে দিয়ে বের হয়ে পুরো শ্যাডোটা 100 ফিট লম্বা হবে, ছায়াটা একটা বিশাল লম্বা ছায়া। তবে ওটা পুরাটাই আপনার হচ্ছে নিচের অংশটুকু নীল ছিল, নীলটুকু মানে আমরা যতদূর চলে গেছে ততদূর পর্যন্ত আমরা বুঝতে পারছি নিচের অংশটুকু নীল, এবং এটা আলো ছড়াচ্ছিল, নীল আলো, আর উপরে সবটুকুই সাদা ছিল। আমাদের কিছু করেনি, আমাদের সামনে দিয়ে হেঁটে ধানের মাঠ, ও মাঠের একদম মাঝখানে গেছে, মাঝখানে গিয়ে আমাদের দিকে মানে ঘুরে ও তাকাইছে, এটা আমরা বুঝতে পারছি। ওর চেহারা আমরা কিছুই বুঝি নাই, কিন্তু ও এক মহিলা হবে সেটা আমরা বুঝতে পারছি। তার আবরণটা দেখে মনে হয়েছে ওটা একটা মহিলা ছিল। তো আমাদের দিকে ধান ক্ষেতের মাঝখানে গিয়ে তাকাইছে, তাকানোর পরে মানে আমরা তো ভীষণ ভয় পাইছি। তখন আমি তো মানে কাঁদতেছিলাম, আমার মুখ দিয়ে কিচ্ছু বেরোচ্ছিল না, আব্বুও কাঁপতেছিল আর সূরা পড়ছিল। তা আব্বু তখন যাবেই না, এপাশ দিয়ে যাবেই না, বললো যে না আমাদের সামনে দিয়ে এরকম একটা খারাপ একটা কিছু চলে গেছে, আমাদের এদিকে যাওয়াটা উচিত হবে না। কিন্তু সে শুনে না, বললো তো আঙ্কেল চলে গেছে। ওই দেলোয়ার নামে যে আপনাদের সাথে ছিল সে বললো যে না সে চলে গেছে, একই রাস্তা দিয়ে আবার যাওয়া শুরু করলেন? হ্যাঁ আমরা একই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছি। তো যাওয়ার পরে আমরা ওই রাস্তাটা মন্দিরটা পার হয়ে নিকটে একটা জাম গাছ ছিল, হালকা মোটা করে, তো ওই জাম গাছের কাছে গেলাম। জাম গাছ থেকে তখন তো জমিতে ধান ক্ষেত ছিল, তো ওখানে হচ্ছে আপনার বৈদ্যুতিক মোটর চালিত একটা ইঞ্জিন ছিল। মোটরের ঘরটা রাস্তা থেকে অন্তত পক্ষে 30 হাত দূরে হবে, মানে জমির মধ্যেই ছিল ঘরটা। তো আমরা যখন জাম গাছের কাছে গেলাম সেই শ্যাডোটা তখন ছিল না। তো এর মধ্যে দেলোয়ার খুব ফাস্টলি হাঁটছে এবং ও আব্বাকে ওভারটেক করে চলে গেছে, আব্বা মাঝখানে আমি পিছনে। তো হঠাৎ করে দেলোয়ার মানে একটা চিৎকার করলো যে কাকা আমাকে নিয়ে যাচ্ছে, মানে এরকম বলে একটা চিৎকার করেছে সে। তো আমার আব্বু বললো যে এই নাইম ওর কি হয়েছে, ওর কে যেন নিয়ে যাচ্ছে। এই কথা বলছে, আমিও দৌড় দিচ্ছি পিছন থেকে, আব্বা তো খোঁড়ায় আসছে। আমি গিয়ে দেলোয়ার ভাইয়ের পায়ে ধরছি, আমাকেও শেষরায় নিয়ে গেছে। নেওয়ার পরে ওই যে বৈদ্যুতিক যে মোটরটা ছিল, মোটরের যে তার গেছে, তো ওই কারেন্টের তারের উপরে ওকে ফেলে দিছে, এবং আমি ওর পা ধরা ছিলাম, আমিও তো তখন বৈদ্যুতায়িত হয়ে গেছি। তখন আমি, আমার আব্বা এবং ও তিনজনই দেখছি যে ওই মহিলাটার ছায়া আবার দেখছি, এবং ও মানে বিকট শব্দ করে হাসছিল। কিরকম যে হাসিটা তার, যে এটা বুঝাতে পারবো না, ওর এত একটা নোংরা হাসি আর এত মানে খারাপ একটা দৃশ্য বুঝাতে পারবো না। তো যাই হোক, এরপরে আপনারা কি হাসির সময় চেহারাটা দেখতে পাচ্ছিলেন? চেহারাটা হ্যাঁ দেখেছি, চেহারাটা মানে বুঝাতে পারবো না, এতটা ভয়ঙ্কর আর মানে এতটা বিকৃত, মানে এটা বুঝানো যাবে না। তো এটা দেখার পরে আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর আমার যখন
জ্ঞান ফিরলো। আমার 3 দিন পরে জ্ঞান আসে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। দেখি যে আমাকে ব্লাড দেওয়া হচ্ছে, আমার শরীরে স্যালাইন লাগানো আছে। তো আমার আব্বা ওই হসপিটালে ভর্তি অবস্থায় ছিল, আমার বেডের পাশেই পুলিশ ছিল। এরপরে যেটা হলো শুনলাম যে ও মারা গেছে। ওই লোকটা দেলোয়ার ভাই টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেলোয়ার ভাই মারা গেছে, ওনার গলাটা বডি থেকে আলাদা হয়ে গেছে বৈদ্যুতিক তারে লেগে। কিন্তু আমার কাছে ভাইয়া যেটা মানে এখনো প্রশ্ন, আমি আগেই বলেছি যে ওই মোটরটা হচ্ছে রাস্তা থেকে 30 হাত দূরে হবে এবং এটা মাঠের মধ্যে, আর আমরা যাচ্ছিলাম সড়ক দিয়ে, মাঠে কাদা ছিল। তো আমরা তো ইচ্ছে করে কাদা করে, আর ওকে আমরা তো খুন করবো কেন, ও তো আমাদের দোকানে কর্মচারী। তো তখন ওর বাবা আমার আব্বার বিরুদ্ধে মার্ডার কেস করেছিল, যে এটা আসলে হয়তো উনি খুন করেছে, এরকম একটা এলিগেশন দিয়ে মার্ডার কেস করেছে। তো পোস্টমর্টেম যখন করে ওর গায়ে অনেকগুলো ফুসকা উঠে গেছিল, যেটা কারেন্টে পড়লে হয়। কিন্তু ওর যে মানে শার্ট পরা ছিল, ওর সারা গায়ে কোথাও ছেঁড়া ছিল না, কিন্তু ওর পিছন থেকে আপনার মানে কেউ এসে যখন তুলে নিয়ে যায় যেরকম হয় আর কি, মানে পিছন থেকে ধরে একদম আলাদা করে তুলে নিয়ে গেছে। ওর শার্টটা ছেঁড়া ছিল এবং ওর পিঠে আপনার অনেকগুলো আঁচড় ছিল, 5টা আঙ্গুলের আঁচড় ছিল এবং আঙ্গুলগুলো অনেক বড় বড়। পোস্টমর্টেম রিপোর্টে ওরকম কিছু একটা লিখে দিয়েছে ডক্টর। যাই হোক, ওকে পরে কবর দেওয়া হয়, বাবার বিরুদ্ধে মার্ডার কেস হয়। আমি তো ছোট ছিলাম, আমাকে দেওয়া হয়নি কিছুই। তো যাই হোক, পুলিশ এসে আমাকে অনেক প্রশ্ন করে। তো আমি অসুস্থ ছিলাম, আমার 27 দিনের মতো মেডিকেলে ছিলাম। এরপরে যখন কেস দেয়, আমার আব্বুকে পুলিশ অ্যারেস্ট করেনি, উনি অসুস্থ ছিলেন। ও কবর দেওয়া হয়েছিল ওদের উঠোনেই। ও প্রতিদিন রাতে ওর মাকে এসে বলতো মৃত্যুর পরে কবর দেওয়ার পরে ওর মাকে বলতো যে মা, আসলে তাহের কাকু আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে এবং নাইমেরও কোনো দোষ নাই, ওরা আমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। ওই মহিলাটা, ও শুধু বারবার বলতো যে ওই মহিলাটা আমাকে তুলে নিয়ে গেছে, ও মহিলাটাই আমাকে মেরেছে। আরেকটা ভাইয়া, এখনো একটা বিষয় এই ঘটনার সাক্ষী রয়ে গেছে, সেটা হচ্ছে যে জাম গাছটা ছিল, বাঁচার জন্য আমি ওই জাম গাছটা জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেই ছায়াটা আমার, এটা ভুল হয়ে গেছে, ছায়াটা ওই জাম গাছটা মুচড়িয়ে দিয়েছে। এখনো আপনারা যদি যান ওই জাম গাছটা মুচড়ানো পাবেন এবং অনেকগুলো মুচড়ানো জাম গাছ এত মোটা হয়ে গেছে। বলেছিলেন যে জাম গাছটা বেশ শক্তপোক্ত, একটু বেশ মানুষের পক্ষে এটা সম্ভব দাঁড়ানো যায়। হ্যাঁ, তখন জাম হতো, তাহলে তো জাম গাছটা বেশ বড় এবং এখন জাম গাছটা এত মোটা হয়েছে, আপনি এখনো গিয়ে দেখবেন এটার মধ্যে অন্তত 10 থেকে 12টা মোচড় দেওয়া আছে। তারপর তো অবশ্যই এই জায়গাটা যাবো, এই জায়গাটা ডিটেইলস আমরা আপনার কাছ থেকে নেব। যাই হোক, মানে একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে ফার্স্ট আপনাদেরকে যেই মানুষটা ডাকতে আসলো আপনাদের দোকানে থাকা অবস্থায় আপনাদেরকে ভুল খবর দিয়েই কিন্তু শেষ পর্যন্ত আজকে এখানে, এই মোটিভটা কি ছিল অ্যাকচুয়ালি? কে ডেকে নিয়ে গেছিল, কেন? ভাই আসলে এটা তারপর হচ্ছে যে ভাইটা বাচ্চু ভাইয়ের কথা বলেছিলাম, বাচ্চু ভাইয়ের ওয়াইফ শাহানা ভাবি, এনাকে জিজ্ঞেস করলাম বাচ্চু ভাই কি ঢাকায় আসলে গেছে কিনা। আমরা যখন ঘটনাটা ঘটে গেছে তখনও তিনি ঢাকায় অবস্থান করছেন। তো ভাবি বলল যে না, তোমার ভাই তো ঢাকাতেই, তোমার সাথে তো দেখা হয়েছে, কারণ ভাবিও তখন সাথেই ছিল ওঠানোর সময়। ঘটনা রেহান বুঝতে পারছিস যে মানে আমি ধরতাম যে ওনারা রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে যদি এটা ঘটে যেত তাহলে কিন্তু বিষয়টা একরকম হতো। এটা কিন্তু তুই সেই শুরু থেকে শেষ পর্যন্ত যদি মিলিয়ে দেখিস, ঘটনা কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে। যে মানে প্রথমত একটা মানে অদ্ভুত একটা কিছু, যে একটা ভুল ইনফরমেশন দিয়েছে, ওইটাই আমি ওই জন্যই কনফিউজড, যে একটা কিছু করে কিন্তু ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, একটা প্ল্যান, রাইট। সেটাই আমি বলছিলাম যে এত বড় একটা প্ল্যান করে বিষয়টা করা হয়েছে, মানে এবং সেই প্ল্যানে মাঝখানে আমার ধারণা যে মন্দিরটা ছিল ওটাকে ব্যবহার করা হয়েছে, এবং আলটিমেটলি এফেক্টটা সবচেয়ে বেশি পড়েছে দেলোয়ারের উপরে, যার আসলে এই পুরো সিনের মধ্যে থাকার কথাই ছিল না। এবং তার প্ররোচনাতেই আপনারা যেই রাস্তাগুলো দিয়ে আসলেন সেই রাস্তাগুলোতেই বিপদ ঘটলো। হ্যাঁ, আমরা তো সেসব রাস্তায় যেতে প্রথমে রাজি ছিলাম না এবং ও আমাদেরকে অনেকটা বাধ্য করে ওদিকে নিয়ে গেছে। তো এই ঘটনার আসলে শেষটা কোথায়? তারপর তো ওর বাবা কেসটা উঠিয়ে নেয়। ওর ছেলে যখন বারবার এরকম বলে, তারপর একদিন ওর বাবা আমাদের বাড়িতে আসে, সে হাউমাউ করে কান্নাকাটি করে বলে যে আসলে আমার কেস করাটা উচিত হয়নি, ভুল হয়ে গেছে। আমার ছেলে আসে, এসে আমাকে বলে যে তোমরা এর সাথে জড়িত না, আমাকে মাফ করে দিও, আমি আসলে ভুল করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে। এরপরও আমি মাঝে মাঝে স্বপ্নে দেখতাম দেলোয়ার ভাইকে, এসে বলতো যে নাইম আমার খুব কষ্ট হচ্ছে, আমার উনি ধরে নিয়ে গেছে, এরকম আমাকে খুব বলতো। তখন আমি ঘুমাতে পারতাম না ঠিক মতো। তারপর বাসায় বলার পরে আমাদের মাদ্রাসার বড় হুজুরকে ডেকে এনে আমাকে তাবিজ দেওয়া হয়। এরপর থেকে আমি এই স্বপ্ন আর দেখি নাই। আচ্ছা, আপনারা কি এটা জানেন যে দেলোয়ার ওই দিন কিংবা এর আগে কখনো এমন কোনো কিছু কি করেছে যার দেলোয়ারের কোনো কিছু কাজের ফলে কোনো কিছুর একটা হ্যাম্পার হয়েছে?
এতে কোনো সন্দেহ নেই যে দেলোয়ারের কোনো একটা অ্যাক্টিভিটি কোনো একটা কিছুকে রাগিয়ে দিয়েছিল। তার মানে ভয়। ছোট একটা বিরতির সময় হয়ে গেল, মাত্র 4 মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসব ডরে। ডর। স্বাগত ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ডর চলাকালীন আমরা বেশ কিছু ছবি ফেসবুকে দিয়ে থাকি। আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর। এতে কোনো সন্দেহ নেই যে দেলোয়ারের কোনো একটা অ্যাক্টিভিটি কোনো একটা কিছুকে রাগিয়ে দিয়েছিল। আদারওয়াইজ আমি যতটুকু এইসব অলৌকিক ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করেছি, জিন বলি, ভূত বলি, যাই বলি না কেন, আমি দেখেছি সবকিছুর পেছনে একটা মোটিভ থাকে। প্রথমে কজ, তারপরে এফেক্ট। কোন রকম কজ ছাড়া কখনো এফেক্ট আসতে পারে না। তা না হলে এটা সেই শুরু থেকে এই পর্যন্ত এইভাবে প্ল্যানওয়াইজ হয়ে আসার কথা ছিল না। এক্স্যাক্টলি। কারণ আপনাদের বাসায় আপনার নানার বাসায় নিশ্চয়ই কোন রকম কোন ক্ষতি জাতীয় কিছু হয়নি। আপনাদের বাসায়ও কিছু না, আলটিমেটলি আপনার বাবারও কিছু হয়নি, আপনারও কিছু হয়নি। হয়েছে কার? দেলোয়ার ভাইয়ের। সো ওয়্যার ডিড হি কাম ফ্রম? ওনাকে এভাবে নিয়ে যাওয়ার প্ল্যানটা ইনডাইরেক্টলি করা, ইটস কি বলবো, ইটস আ মাস্টার প্ল্যান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যখন চলছিল প্রথমেই কিন্তু একটা সিমটম পাওয়া গিয়েছিল দেলোয়ারের মাঝে, যে কিছু একটা ধরেছে দেলোয়ারকে। এটা কিন্তু সেই শুরু থেকে মন্দিরের এখানে আসার অনেক আগে থেকে সিমটম পাওয়া যাচ্ছিল দেলোয়ারের মাঝে, যে তাকে টার্গেট করা হচ্ছে সামহাউ। যাই হোক, কিছু প্রশ্নের কোনো উত্তর থাকে না, আর সেই উত্তর না থাকা অবস্থা থেকেই একটা বিষয় ভাইয়া এখানে বলাটা মনে হচ্ছে বলা দরকার আছে। এই ঘটনাটা আমি প্রথমবার শেয়ার করেছি এবং আমার বাবাও জানে। আমার বাবা এখন পঙ্গু অবস্থায় আছেন। আচ্ছা। আমি যখন এই ঘটনাটা বলবো স্থির করি যে কাউকে বলবো, তখন আমি স্বপ্ন দেখি। স্বপ্ন এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। স্বপ্নের মধ্যে প্রচন্ড হাসি, অনেকগুলো হাসির শব্দ আসে, হা হা করে হাসি দিলে যেরকম শব্দ সেরকম হাসি হয়। তারপর আমি আব্বুকে বলি যে আব্বু আমি বলবো কিনা, তো আব্বু বলে যে না, বলার দরকার নেই, কাউকে কিছু বলার দরকার নেই। আচ্ছা। তো আমি যখন আপনাদের প্রথম রেকর্ডটা পাঠাই, রেকর্ডটা পাঠানোর 3 দিন পরে আমার আব্বু অ্যাক্সিডেন্ট করেন, সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেন। এখন উনি বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন, ওনার পায়ে প্লাস্টার করা অবস্থায় আছে। এখানে কিন্তু আরো একটা বিষয় রহস্য ঢুকে যাচ্ছে, যে উনি যখন এটা বলতে যাচ্ছে সেখানেও একটা বাধা কাজ করছে। রিমেম্বার দ্যাট পারসন? একটা মানুষ আমাদেরকে শেষ পর্যন্ত তার নাম ঠিকানা কিছুই বলতে দিল না, শুধু ঘটনাটা বলল, বললেই সে মনে হয় মরে যাবে। এরকম আগেও 2জন মারা গেছে। রাইট। এই ধরনেরই একটা ব্যাপার। তবে আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নতে আপনার শুধু একটা শব্দময় স্বপ্ন ছিল, শুধু আপনি হাসি শুনেছেন। আমি শুধু হাসি শুনি। যখনই আমি স্থির করি যেটা আমি বলবো, আচ্ছা, শেয়ার করবো, তখনই আমি যখন ঘুমাই রাতে এই স্বপ্নটা আমার চলে আসে অটোমেটিক, শুধু হাসি। তাহলে নাইম ভাই, আমি জানি না এটা আমি কতটুকু কি, তারপরে আমার পুরো স্টোরিটা শুনে মনে হচ্ছে আমরা নাইম ভাইয়ের সাথে একটু কানেক্টেড থাকতে হবে আমাদের। অবশ্যই তাই। স্টোরিটা আমরা এখন শুনেছি, আপনি বলেছেন। একটা খুব ইম্পর্টেন্ট কথা একটু আগে বলেছে, যেটা সবার জন্য খুব জরুরি, আপনার জন্য খুব জরুরি। এখানে কিন্তু মন্দিরটাকে শুধুই ব্যবহার করা হয়েছে। হতে পারে ভাইয়া, কিন্তু এর কোনো ব্যাখ্যা তো আমার জানা নাই, কিন্তু আমাদের ঘটেছে, আমরা সাফার করেছি, আমরা বিশ্বাস। আমরা আসলে এই বিষয়টাকে কেন বলছি আমি আর রেহান, কারণ মসজিদ, মন্দির এগুলো খুব পবিত্র একটা জায়গা। এইখানে হচ্ছে আমরা কোনো ঝামেলা থেকে মুক্তি পাওয়ার একটা স্থান হতে পারে এটা। যেমন এভাবেও যদি আপনি ধরেন যে ওই সময়টাতে যদি আপনারা সবাই দৌড় মেরে মন্দিরের ভেতরে ঢুকে যেতেন, তাহলে হয়তো আর কোনো বিপদ হতো না।
সেটাও হতে পারে। আপনারা যাতে মন্দিরে আশ্রয় না নেন সেই জন্যই সেখান থেকে ভয় দেখানো হয়েছে, এমন কি হতে পারে? যেন সেটা থেকে আরো দূরে থাকা যায়। সেটাও হতে পারতো, কিন্তু আমরা তো দেলোয়ার ভাইয়ের জন্যই পারছিলাম না। রাইট, এই জন্যই আমরা বলছিলাম যে টার্গেট কিন্তু ছিল সেই একটা মানুষ, দেলোয়ার, যে কিন্তু পুরো ঘটনার মধ্যে ফার্স্টে ছিলই না। এই জন্যই আমরা বলছিলাম যে এমন কোন অ্যাক্টিভিটিস কি দেলোয়ার তার ভুলবশত বা অজান্তে করেছে কিনা, যেটার জন্য তাকে অনেক বড় একটা মাসুল দিতে হয়েছে। যাই হোক, আমরা আসলে একটা গল্প নিয়ে অনেকক্ষণ ধরে বিশ্লেষণ অ্যানালাইসিস করছি, এবং এটা করাতে আমি জানি না শ্রোতাদের উপরে কি ধরনের এফেক্ট পড়বে, বাট আমি গতবার যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের অনেক সুন্দর সুন্দর উত্তর কিন্তু পেয়েছি আমি, যে জিন যদি তৈরি হয় আগুনের তাহলে কিভাবে সে আগুন ভয় পায়। এটার উত্তর সবচেয়ে সুন্দরভাবে আমাকে সাব্বির নামে একজন উত্তর পাঠিয়েছে, এবং উনি টোটালি ইংলিশে হাদিসের রেফারেন্স সহ, কোরআনের রেফারেন্স সহ যেটা পাঠিয়েছে, যে এটা ঠিক এমনই যে মানুষ যেমন আমরা বলি মাটির তৈরি, কিন্তু আমরা কিন্তু আসলে মাটি না। আমাদেরকে যদি কবরে দেওয়া হয় তখন কিন্তু আমরা ঠিকই ভয় পাবো, রাইট, তাই না? ঠিক সেভাবেই জিন আগুনের তৈরি হলেও সে আগুন না, এবং সেই কারণেই অনেক সময় তার উপর যদি ওইভাবে আগুন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয় সে হয়তো ভয় পেতে পারে। সো দ্যাট ওয়াজ ক্লিয়ারলি লজিক্যাল অ্যান্ড এক্সট্রিমলি ফ্যান্টাস্টিক অ্যান্সার। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমি আমার পেজে দেখি যে অনেকেই একটু বিষয় মনে হয় গুলিয়ে ফেলে, জিন আর ভূত বা এই ধরনের কিছু বলে আত্মা, দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। ব্যাপারটা হচ্ছে যে ধার্মিক ভাবে বলি আর লজিক্যাল ভাবে বলি, অনেকেই আত্মার এক্সিস্টেন্সে বিশ্বাস করে না। তাদের ধারণা হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথেই একটা জিন অবস্থান করে, এবং যাদের সাথে দুষ্ট জিন অবস্থান করে তাদের মৃত্যুর পরে তাদের রূপ নিয়ে জিনগুলো বিভিন্ন রকম মানুষকে ভয় দেখাবার চেষ্টা করে। এটা তারা বলতে চায়। এখন আমি কি বলতে চাই, আমি সেটাই বলবো যেটা আমি দেখতে পাই, বা অন্য কেউ দেখতে পায়। সো কিছু বলার নেই এখানে। যাই হোক, নাইম ভাইয়ের প্রথম ঘটনাটা শুনলাম, শুরুতে আমার কাছে খুব আমি কিন্তু লাস্টের দিকে এসে যা শুনলাম পুরো কি বলবো, আসলে কিছু বলার নাই। আমার কাছে খুব প্যানিকের যেটা ব্যাপার লেগেছে, খুবই সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে ওনার সেই শব্দময় স্বপ্নটা, একটা স্বপ্ন যেই স্বপ্নে শুধু শব্দ, কিছু দেখতে পাচ্ছেন না। এবং আমি সেই জন্যই কানেক্টেড থাকার কথা বলেছিলাম, যেহেতু আপনি এই স্টোরিটা যখন বলতে যাবেন তখনও আপনার কথা অনুসারে কোনো না কোনো একটা বাধা আপনি পেয়েছেন। যেমন বাধাটা আপনার বাবা পেয়েছিল, তার পায়ে লোহা ঢুকে গিয়েছিল ওইখানে যাওয়ার আগে। তো এবার সে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি যখন কথাটা কারোর সাথে শেয়ার করতে যাবেন, তো আমরা জানি না আপনি এখন শেয়ার করেছেন, আমরা একটু আপনার সাথে টাচে থাকতে চাই যে আপনি কোনো কিছু পরিবর্তন এটার ফলে দেখতে পান কিনা, সামনে আসে কিনা। ওকে, সামনে পরিবর্তন হয়তো অনেক আসবে, বাট এই মুহূর্তে আপনি আমাদের সামনে আপনার মতোই আছেন, তাই আপনার কাছ থেকে শুনবো আপনার আরো কোনো এক্সপেরিয়েন্স যদি থাকে। হ্যাঁ ভাই, আমার আরেকটা ঘটনা হচ্ছে 2010 সালের দিকে, তখন ক্লাস 8-এ পড়ি, আমার বৃত্তি পরীক্ষা শুরু হবে। তখন তো রাত জেগে পড়তে হয়, যেহেতু বৃত্তি পরীক্ষা। আমি থাকতাম বারান্দার রুমে, তো বারান্দার রুম হলেও আমার বারান্দায় কলাপসেবল গেট ছিল, গ্রিল দেয়া আছে। তো যেহেতু আগের ঘটনাগুলো এরকম ঘটেছে আমাদের ফ্যামিলিতে, তো আমরা সন্ধ্যার পরপরই গ্রিলে তালা দিয়ে দিতাম। তালা দিয়ে তারপর আমি পড়ছিলাম বারান্দার দরজাটা বন্ধ করে। তবে আমার রুমের ভিতর দিয়ে পরিবারের রুমগুলোর সাথে একটা দরজা ছিল, ভিতরের দরজাটা আমি খোলা রাখতাম সবসময়। তো আমি সেদিন বৃষ্টি হচ্ছিল, আমি পড়ছিলাম, জানালাটা খোলা ছিল, তো আমি জানালা খোলা রেখে পড়ছি। তো তখন রাত 12:30 হবে। তো ওইরকম আমি পড়তে পড়তে পড়ায় প্রচুর মনোযোগ চলে আসছে। হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমার জানলার সামনে দিকে একজন দৌড়ে চলে গেছে। আচ্ছা, এটা আমার মনে হয়েছে। আমার একটু পড়াটা থামিয়ে তারপর আমি জানালার দিকে তাকালাম যে আসলে কেউ আছে কিনা। বাইরে আবার লাইট ছিল, আমাদের ইলেকট্রিক লাইট জ্বলতো। তো দেখলাম যে না, বাইরে তো ফর্সা, কিছুই দেখা যাচ্ছে না, একেবারে ঠিক আছে সব। ভাবলাম যে না, এটা ভুল। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম। তো জানলা খোলা ছিল, তো জানলার একটা পার্টে হাত দিয়ে চপেটাঘাত করলে যেরকম শব্দ হয়, যে এরকম একজন শব্দ করেছিল। হ্যাঁ, নক করে চলে গেছে জোরে। আচ্ছা, এবং নক করে চলে গেছে। এটা যদি আমার ভুল হতো তাহলে তো জানলার পার্ট নড়তো না, পার্টটা নড়ছিল এবং বেশ জোরে জোরে নড়ছিল, যা বৃষ্টির জন্য নড়ে না। আর আমাদের জানলাগুলো হচ্ছে শক্ত কাঠের, নড়ার কথাই না। আরেকটা বিষয় হচ্ছে জানলা আটকানো থাকে, নিচে দিয়ে আটকে রাখা হয়, তো ওটা দিয়ে আটকানো ছিল, জানলা নড়ার প্রশ্নই ওঠে না। তারপর দেখলাম যে এটা বেশ নড়ছে এবং যেটা দিয়ে আটকানো ছিল সেটাও খুলে গেছে। তখন আমার বিষয়টা কেমন গড়বড় মনে হয়েছে, যে তাহলে তো কেউ একজন আছে। আমি ভাবলাম চোর। তো আমি তখন আম্মুরে ডাক দিইনি, তো আমি নিজেই টর্চ নিয়ে, বাইরে যদিও কারেন্ট ছিল, তারপর বিদেশি টর্চ ছিল, ওই টর্চ দিয়ে আমি টর্চ মারছিলাম জানলা দিয়ে, যে চোর টোর আছে কিনা বা এরকম। দেখলাম যে না, কিছুই নেই। তো পড়ছিলাম, হঠাৎ করেই
একটা গন্ধ আসতেছিল নাকের মধ্যে, বৃষ্টির মধ্যে কিসের গন্ধ। আর আমাদের মানে গন্ধটা প্রথম অবস্থায় আছে আপনার ব্যাং বা শিয়াল মরে গেলে যেরকম গন্ধ হয়, এরকম একটা পচা দুর্গন্ধ। হ্যাঁ ভাইয়া, এরকম দুর্গন্ধ নাকে আসছিল। তো আমি ভাবলাম যে কি গন্ধ আসছে কেন, শিয়াল বা ব্যাং কোথায় মরে আছে। তো এটা ভেবে আমি জানলাটা লাগিয়ে দেব, মানে জানালা দিয়ে তাকালেই হচ্ছে আমার টিউবওয়েল দেখা যায়। তো আমি জানালা আটকাতে গেছি, তার মধ্যে আমার টিউবওয়েলে চোখ চলে গেছে। তো টিউবওয়েলে যখন চোখ চলে গেছে তখনই দেখলাম যে সাদা শাড়ি পরা একটা মহিলা ছিল, সাদা শাড়ি পরা একজন আপনার এক হাত ধরে, বাম হাত ধরে আপনার টিউবওয়েলে চাপ দিচ্ছে এবং কল কল করে পানি পড়ছে। আমি এটা নিজে দেখেছি, পানি পড়ছে। কিন্তু আমি যখন মানে নিচে তাকালাম, টিউবওয়েলের নিচে যেখানে পানি পড়ছে, তো ওখানে দেখলাম যে একজন শুয়া আছে। শুয়া, তার হচ্ছে আপনার বুক পর্যন্ত চাদর দিয়ে ঢাকা এবং মুখটুকু, তার গলা থেকে মুখটুকু দেখা যাচ্ছে, মাথায় কোনো চুল নেই, উস্কো উস্কো অবস্থা। মানে মানুষ কয়েকদিন মরে গিয়ে ওই যে কিছু বেওয়ারিশ লাশ পাওয়া যায় না, যে পচে গেছে, এরকম বেওয়ারিশ অবস্থায়। মানে আমার কাছে মনে হয়েছে যে ওর মাথাটা পচে গেছে, পুরা মাথা পচে গেছে, চুল খসে পড়ছে। তারপর হচ্ছে ওর চোখে কোঠরিতে কোনো মানে চোখের মনিটনি কিচ্ছু ছিল না। ও মানে হা করেছিল এবং পানি যা পড়ছিল ওর মুখের মধ্যেই পড়ছিল। আমি যখন এটা দেখলাম, দেখে মানে আমি কি চিৎকার দিব না, মানে আমি কি বেঁচে আছি না অজ্ঞান হয়ে গেছে আমি বুঝতেছিলাম না। তো আমি জানালা শক্ত করে ধরেছিলাম। তো হঠাৎ করে ও নিচে যেটা ছিল জিনিসটা, সে যখন মানে একটু উঠলো, এটা যখন দেখলাম তখন আমি আর নিজে মানে লাশটা নড়ে চড়ে উঠলো। হ্যাঁ, নড়ে চড়ে উঠলো এবং ও একটু উঠে গেল। ও বুঝতে পেরেছে যে আমি তাকিয়ে আছি। তখন মানে এটা যখন উঠে গেছে, এটা দেখার পর আমি জোরে চিৎকার দিলাম। আমার যত শক্তি ছিল গায়ে, চিৎকারে আশেপাশের প্রতিবেশী চাচারা, অন্যরা যারা ছিল ওরাও জেগে গেছে, সবাই চলে আসছে এবং আমি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছি। তো ঘর থেকে ঘরের মধ্যে, হ্যাঁ ঘরের মধ্যে আমার রুমে বাবা মা সবাই দৌড়ায় আসছে, কি হয়েছে তোমার। এসে দেখে আমি সেন্সলেস অবস্থায় আছি। পরে আবার পানি টানি দিয়ে জ্ঞান ফেরানো হয়েছে। পরে আমি বললাম যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তখন আমাদের এই হুজুর আছে মাদ্রাসার বড় হুজুর, ওনাকে নিয়ে আসা হয়েছে। তো উনি বলল যে আসলে ওর সাথে ছোটবেলায় যে ঘটনাটা ঘটে গেছে, এটার রেশ হয়তো এখনো শেষ হয়নি, সে এখনো তাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আমাকে একটা তাবিজ দিয়েছিলেন তিনি। তো ভাইয়া আমি এই তাবিজটা যখন ক্লাস 6-এ উঠি তখন বন্ধুরা খুব খ্যাপাতো যে এটা তো তোমার তাবিজ পরে আসো, তুমি অসুস্থ, মানে নানান কথা বলছো। তো তখন আমি ওটা রাগ করে ফেলে দিয়েছিলাম। এরপরে এই ঘটনাটা আমার ঘটে গেছে। তো তখন হুজুর বলল যে তোমার এই তাবিজটা তোমাকে আমি দিচ্ছি, তুমি কখনো ফেলবা না। এখন আমার বালিশে এখন আমি ব্যবহার করি, না হলে আমার ঘুমের মধ্যে এরকম মানে অস্বাভাবিক কিছু স্বপ্ন দেখি, কাটা ছেঁড়া লাশ, মানে এরকম অনেক কিছুই দেখি আমি, যেগুলো আসলে ভয়ঙ্কর হয় আর কি। তো এটা ছিল আপনার দ্বিতীয় ঘটনা। তো একটা বিষয় আমার একটু জানার আছে, যে যখন আপনি দেখলেন যে ওই লাশটা একটু নড়ে চড়ে উঠলো, সেই লাশটা কি নড়ে চড়ে উঠে আপনার দিকে তাকিয়েছে? হ্যাঁ, আমার দিকে তাকিয়েছে। এবং ও যখন তাকালো, ওর চোখে তো বললাম কোন রকম মনি ছিল না, কোটরিটা টোটালি ফাঁকা ছিল। মাথাটা ঘুরে গেছে আপনার? হ্যাঁ, আমার দিকে ঘুরিয়ে মানে তাকাচ্ছে, আর আমিও ওর দিকে তাকানো ছিলাম। আপনি লাইট মেরেছিলেন? আমি লাইট মেরেছিলাম। ও মাই গড, মানে ঘটনা শুনে আজকে গুজবাম হচ্ছে, পশম দাঁড়িয়ে যাচ্ছে আমাদের নিজেদেরই। ওকে, আসলে কি বলবো, মানে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না আমি, যে এটা কি হতে পারে। যদিও আপনার কাছে একটা আছে মানে যুক্তি, যে যেই ঘটনাটা হুজুর বলেছে যে ছোটবেলায় যেটা আরো আগে আপনার সাথে ঘটে গিয়েছিল, ওই ঘটনাটারই হয়তো বা রেশ এখনো রয়ে গেছে। হ্যাঁ, তবে ভাই এখানে আরেকটা বিষয় বলা হয়, আমাদের মানে পারিবারিক ভাবে আমার এক চাচি ছিলেন, উনি ক্যান্সারে মারা গেছেন। তবে চাচিও নাকি মাঝে মাঝে আসেন। আমার যে বড় চাচা আছেন, ওনাদের টিউবওয়েলে, মতি কাকা, ওনাদের টিউবওয়েলেও নাকি ওরকম চাচিকে দেখা গেছে যে মাঝরাতে পানি ফেলছেন বা পানি গোসল করার শব্দ শোনা যায়, এরকম অনেকেই শুনেছেন এবং আমার বড় চাচিও দেখেছেন। হ্যাঁ, উনি নিজেও দেখেছেন এটা। বড় চাচা তো ভাই, রতন ভাই বিদেশে আছেন। তো ইনি যখন বিদেশ যাবেন, হঠাৎ করে ঢাকা থেকে আপনার এজেন্সি থেকে বলা হয় যে আপনার রাতের মধ্যে আসতে হবে, আপনার ভোর 4টার দিকে ফ্লাইট সৌদি আরব যাবে। ঢাকায় আসতে আমাদের ওখান থেকে বেশি সময় লাগে না। তো যাই হোক, তারপর হচ্ছে ওই চাচি মানে টিউবওয়েলে যায় পানি আনতে। পানি যখন উনি জগ ভর্তি করে ঘরের দিকে ফিরবে টিউবওয়েল থেকে, তখন ওনার হাত চেপে ধরা হয়। ওনার ছেলে চলে যাবে, আজকেই চলে যাবে, বিদেশে চলে যাবে, ওনার কাজ করছে মাথায় সেটা, যে ছেলেকে আবার কবে ফিরে পাবো, ভালোভাবে একটু করতে হবে। তো যাই হোক, উনি মানে টিউবওয়েল থেকে হাত সরাতে পারছেন না। তো হঠাৎ করে উনি তাকালো, তাকিয়ে দেখে যে আমার সেই মানে যিনি মারা গেছেন ক্যান্সার, সেই চাচি। তখন খেয়াল নেই যে ইনি মারা গেছেন তো অনেক আগে, প্রায় 5 বছর আগে মারা গেছেন। এটা ওনার খেয়াল হচ্ছে না। তো উনি বললেন যে ভাবি, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি এখানে কি করেন, ঘরে চলেন। কথা বলছে না, ঘরে তো যাবে না, সে মাথায় মানা করছে ঘরে যাবে না। তখন ওনার হঠাৎ করে খেয়াল হয়েছে, আরে
এ তো মারা গেছে 5 বছর আগে, তাহলে ও কি করে ঘরে যাবে? তখন উনি মানে ভয়ে চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে উনিও ওখানে অজ্ঞান হয়ে গেছে টিউবওয়েলের পরে। তো তখন আমি তখন ছোট ছিলাম। তার মানে আপনাদের বাড়িতে এই ঘটনা এর আগেও ঘটে গেছে? এর আগেও ঘটে গেছে বেশ কয়েকটা ঘটনা। ওকে, আসলে এগুলোর কোনো মানে যুক্তিসিদ্ধ কোনো উত্তর নেই আমাদের কাছে, যাদের কাছে আছে তারাই বলতে পারবে কোন উত্তর আছে কিনা। ওকে নাইম ভাই, আপনার কাছে কি আর কোন ধরনের এক্সপেরিয়েন্স আছে যেটা আজকে আপনি সবার সাথে শেয়ার করতে চান? ভাইয়া, আমার কাছে আমার জীবনে ঘটে যাওয়া ওরকম আর কোনো ঘটনাই নাই। আচ্ছা, আল্লাহর রহমতে আমি আগের চেয়ে অনেক ভালো আছি। তবে আমার খালাতো ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, কি রকম ছিল এটা? ঘটনাটা হচ্ছে আপনার 2007 সালের দিকে। আচ্ছা, মাঘ মাসের ঘটনা। শনিবারে আমার আম্মু ওনাকে ফোন করে যে আমাদের বাড়ি আসার জন্য। তো আমার খালার বাসা আমাদের ওখান থেকে বেশি দূরে না, 1.5 কিলোমিটারের মতো। যাতায়াতের অবস্থা খুবই খারাপ ওইদিকে, মানে রাস্তাঘাট ভালো না, প্রত্যন্ত গ্রাম বলা যায়। বড় খালাকে ফোন করছে, বলল আপা আপনার এই মিলনকে পাঠিয়ে দেবেন আমাদের বাড়িতে, ওর দরকার আছে, আমার ওকে ঢাকায় পাঠাবে দরকারে। বললো যে ভোরবেলা একদম মানে ঘুরে আসার জন্য। তো খালামণি ওকে পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পরে ও যখন শীতের সকাল ছিল, তো মানে হাঁটতে হাঁটতেই ব্যায়াম করতো সকালবেলায়, 1.5 কিলোমিটারের কতটুকু রাস্তা। তো খুব ভোরবেলা ফজরের নামাজ পড়ে ও রওনা হয়েছে। আসছে তো ওখানে আপনার একটা মানে মাঠ আছে, ওটাকে বলা হয় কুমড়ির মাঠ, মানে পুরো ধান ক্ষেত আর কিচ্ছু দেখা যায় না ওখানে, পুরা ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা রাস্তা। তো যখন আমাদের বাড়ির দিকে আসছিল, ওখানে একটা আম গাছ আছে, বিশাল বড় পুরনো আম গাছ। তো দেখলো কি যে আম গাছের নিচ থেকে খাটিয়া বহন করে 8 জন লোক আম গাছ থেকে ধান ক্ষেতের মাঝখান দিয়ে লাশ নিয়ে যাচ্ছে। আচ্ছা, সচরাচর লাশ তো নিবে রাস্তা দিয়ে, তাই না? আর ধান ক্ষেতের মাঝখান দিয়ে কোথায় যাচ্ছে এরা? একটা বিষয় হচ্ছে এটা আপনার খালাতো ভাই দেখেছে। হ্যাঁ, যেটা মানে এখানে অবাক করা বিষয়, খাটিয়াটা বহন করে 4 জন লোক, সামনে 4 জন অত্যন্ত ছোট, এক একটা লোক 1.5 ফিট 2 ফিট হবে, আর পিছনের লোকগুলা ছিল অনেক বড় বড়, 7 ফিট 8 ফিট ওরকম বিশাল হাইট। আর হচ্ছে কারো মানে মুখ দেখা যাচ্ছিল না, সবাই সাদা পোশাক পরা। খাটিয়াতে যে ছিল মানে উনি দেখেছে, তখন তো উনি দাঁড়িয়ে প্রথম ভাবছে যে এটা হয়তো লাশ হবে, কেউ মারা গেছে, হয়তো ভোরবেলা লাশ মসজিদে নিয়ে যাচ্ছে, জানাজা পড়াবে, এরকম কিছু। তো উনি দাঁড়িয়ে দেখলো, দেখার পরে যখন দেখলো যে সামনের লোকগুলো অনেক ছোট, মানে মাত্রাতিরিক্ত ছোট, অস্বাভাবিক রকম, আর পিছনের লোকগুলো বেশ বড়, এবং খাটিয়া যদি সামনে ছোট হলে খাটিয়াটা আড়াআড়ি হবে না, যে সামনের দিকে ঝুঁকে থাকবে, পিছনে উঁচু হয়ে থাকবে, কিন্তু ওরকম ছিল না, খাটিয়াটা একদম সোজাসুজি ছিল। আর খাটিয়াতে যেটা ছিল আপনার সাদা কাপড়ে মোড়ানো, ও মানে কেউ যদি মানে গালে হাত দিয়ে শুয়ে থাকলে যেরকম অবস্থা মনে হয়, ও লাশটা আপনার ওরকম ভাবে শোয়া ছিল, কাত হয়ে শুয়েছিল। তো ওইটা দেখে মানে উনি বসে গেছে ভয়ে, জিজ্ঞেস করলো যে আপনারা কারা, কে মারা গেছে? জিজ্ঞেস করার পরে ওই পিছনের লোকগুলো ওদিকে তাকাইছে, তাকিয়ে মানে এমন ভাবে হাসি হেসেছে, যেটা মানে উনি বলে আমাদের কাছে যখন বলেছিল, উনি বলতে বলতেই কেঁদে ফেলেছে। হাসি দেখার পর উনি চিৎকার করেছে, জোরে চিৎকার করেছে। চিৎকার করার পর যেহেতু ওটা মাঠ ছিল, আশেপাশে কেউ ছিল না, চিৎকার করে ওখানে ওনা অজ্ঞান হয়ে পড়ে। তারপর সকাল 10টার দিকে ওই রাস্তায় এমনিতে লোক চলাচল খুবই কম ছিল। 10টার দিকে যখন বাজার করতে আসে লোকজন, কুয়াশা ভাঙার পরে, তখন দেখলো যে পড়ে আছে একটা লোক অজ্ঞান অবস্থায়। তো ওকে পরে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়েছে। জ্ঞান ফেরানোর পরে ওকে জিজ্ঞেস করলো যে তোমার কি হয়েছে? তখন ও বলল, মানে পুরো ঘটনাটা বললো যে আমি এরকম দেখেছি, তারপর আমি আর কিছু মনে নেই। তো এরপর থেকে উনি অসুস্থ হয়ে গেছেন, ওনাকে মেডিকেলে ভর্তি করা হয়। দীর্ঘদিন মেডিকেলে ট্রিটমেন্টে ছিলেন, আমাদের জহিরুল ইসলাম মেডিকেলেই ছিলেন। এরপর শেষ পর্যন্ত উনি মারা গেছেন। ওই মেডিকেলে থাকা অবস্থাতেই মারা? না, মেডিকেলে থাকা অবস্থায় না, মেডিকেল থেকে ট্রিটমেন্ট করানোর পর ডাক্তাররা বলেছে যে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে। আচ্ছা, ব্রেন স্ট্রোক হয়েছে, ওনাকে ভালো মেডিকেলে নিতে হবে। তো আমরা ফিনান্সিয়াল কিছু খারাপ অবস্থা ছিল, আমরা যতটুকু পেরেছি করেছিলাম। শেষ পর্যন্ত ঢাকায় পিজি হসপিটালে আনা হয়েছে। এখান থেকে বললো যে আসলে এটা মানে আউট অফ কন্ট্রোল, এটা সম্ভব হবে না, বাড়িতে নিয়ে যান, আর যদি পারেন ভালো প্রপার ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়ায় অথবা সিঙ্গাপুর রেফার করেছে, কিন্তু এটা তো আদৌ সম্ভব না ওদের পক্ষে, পরিবারের অবস্থা খুব খারাপ। তো শেষ পর্যন্ত দীর্ঘদিন উনি বিছানায় ছিল। বিছানায় থেকে গত 2011 সালের প্রথম দিকে উনি মারা গেছেন। মানে উনি ওই যে ওখানে যে অজ্ঞান হয়ে পড়েছিলেন, ওই অস্বাভাবিক জিনিসগুলো দেখে, ওই খাটিয়া দিয়ে নিয়ে যেতে দেখে, এরপরে আর উনি স্বাভাবিক অবস্থায় আর আসেননি? না, আর আসেনি। কি পরিমাণ ভয় পেলে বা কি পরিমাণ শকড হলে যে এই ধরনের অবস্থা হতে পারে? যাই হোক রেহান, আজকে নাইম ভাইয়ের কাছে কিন্তু বেশ কয়েকটা মানে দুর্দান্ত কিছু ঘটনা শুনলাম অনেকদিন পর ডরে। ওনার ঘটনায় আসলে আমি যে ধরনের ঘটনা আমাকে আতঙ্কিত করে
সেই ধরনের ঘটনা আমি পেলাম। আমি শকের চেয়ে বেশি প্যানিকে বিশ্বাস। প্যানিক, রাইট। তো অনেক ধন্যবাদ নাইম ভাই যে ডরের এই জার্নিতে এসে এমন চমৎকার কিছু ঘটনা, চমৎকার বলাটা আসলে এক অর্থে ঠিক হবে না, মানে কি বলবো, মানে কি বলা যেতে পারে, এটা কিছু এক্সপেরিয়েন্স, যদি আমি বলি যে কিছু এক্সপেরিয়েন্স আমাদের সাথে অনেক সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই। আমার এখানে আসার আগে আমার ফ্রেন্ড সবুজ, আমার রুমমেট, তাকে আমি প্রথম বলেছিলাম ঘটনাগুলো। সে আমাকে উৎসাহ জুগিয়েছে যে তুমি ডরে ফোন করে এগুলো বলো, তোমাকে হয়তো ইনভাইট করতেও পারে। তো সবুজকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটু ধন্যবাদ জানাতে চাই। সবুজ হয়তো বলেছে বলেই আপনি ফোন করেছেন এবং আমরা এমন কিছু মানে ঘটনা শুনতে পেরেছি। তো অনেক ধন্যবাদ নাইম ভাই। ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্য। অবশ্যই, থ্যাংক ইউ। চলছে ডর এবং এই মুহূর্তে বেশ কিছু ভালো ঘটনা এরই মধ্যে আমরা শুনে ফেলেছি। তো এখানে কিন্তু শেষ নয়, আরো কিছু ঘটনা অপেক্ষা করছে সবার জন্য। ডর মানে ভয়। প্রত্যেকের জীবনে এমন কিছু না কিছু ঘটে, যেমনটা আজকে আমাদেরকে বলে যাচ্ছেন ডরের 3 জন অতিথি, সোহেল, নাইম এবং হাবিব। আপনার জীবনেও কখনো না কখনো ঘটেছে, হয়তো পাত্তা পেয়েছে কিংবা পাত্তা দেননি। কারো কারো জীবনে এমন ভাবে ঘটে যা সারাটা জীবন সে মনে রাখে, মনে দাগ কেটে যায়। সেরকম কিছু ঘটনা নিয়েই আপনি যদি আমাদের এই ডরে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দিন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 আরো একটা বিরতির সময় হয়ে গেছে। ফিরব ঠিক রাত 1টায়। ডর মানে ভয়। সময় রাত 1টা, শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 আমাদের সঙ্গে রয়েছে সোহেল, নাইম এবং হাবিব। এই 3 জন আজকে তাদের জীবনের অতিভৌতিক ঘটনা বলছে, আর আপনারা উপভোগ করছেন এমন একটি পরিবেশে, যে পরিবেশটি ঠিক গত সপ্তাহে হয়েছিল। পুরো বাংলাদেশ জুড়েই টানা 2 থেকে 3 দিনের বৃষ্টি। সেরকম একটি সময়ে খুলনার একটি বিশেষ কলোনিতে বসে ধারণ করা হয়েছিল আমাদের এই অতিভৌতিক অনুষ্ঠান ডর। ফিরছি আমরা ডরের শেষ ভাগে। ডর এখানে যারা আছে আমরা তো শুনতে পারবোই, সেই সাথে রেডিওতে যারা শুনবেন তারাও নিশ্চয়ই অপেক্ষা করে আছেন ভালো কিছু আরো ঘটনা শোনার জন্য। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চল রেহান চলে যাই এই মুহূর্তে পরবর্তী যে অতিথি আছে। একটু আপনার নামটা? নাম মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান, কোথায় থাকেন আপনি? আমি সাভার থাকি। সাভার থাকেন। তো অনেক ধন্যবাদ হাবিব ভাই যে আপনি আমাদের জার্নিতে যোগ দিয়েছেন। তো হাবিব ভাই, আমরা ডর টিমের কাছে শুনেছিলাম আপনার কয়েকটা ঘটনা আছে, বিশেষ করে আমি আর রেহান ঘটনাগুলো শুনে খুব আগ্রহী ছিলাম আপনার কথাগুলো শোনার জন্য। দ্যাটস ওয়াই আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। তো আমরা চলে যাই ঘটনায় চলে যাই। প্রথমে কোন ঘটনাটা আপনি আমাদেরকে বলবেন? প্রথমে আমি বলতে চাই যেটা আমার সাথে 2টা ঘটনা ঘটছে। ওকে। তো প্রথম যে ঘটনাটা সেটা কিছুদিন আগে ঘটে। আচ্ছা আচ্ছা, রিসেন্ট একটা ঘটনা। হ্যাঁ, সেটা শবে রাতের পর, 1 সপ্তাহ পর। আচ্ছা। তো যে ঘটনা আমার সাথে ঘটে, আমি একটা জব করি, তো ওইখান থেকে আমি একদিন বাসায় যাচ্ছি। ওটা কোথায়? সাভারি? হ্যাঁ, এটা সাভারি। তো বাসায় যাচ্ছি কটার দিকে? এটা ওখান থেকে আমার ছুটি হয় 10টায়। তো বাসায় যেতে যেতে 10:30 বেজে যায় আর কি। আচ্ছা। আমাদের যে রাস্তা যেখান দিয়ে আমাদের আসতে হয়, মানে বাসায় আসতে হয়, তো এখানেই সাইডে একটা বাসা আছে, সেখানে একটা মেয়ে থাকে পাগল। আচ্ছা। সে ওইখানেই বসে থাকে সবসময়। মানে পাগল বলতে কি সে একদম প্রথম থেকেই পাগল? প্রথম থেকেই পাগল সে, কথা বলতে পারে না, নাম জিজ্ঞাসা করলে হয়তো নামটা বলতে পারে। আচ্ছা আচ্ছা, আর কোনো কিছু? হ্যাঁ, না, আর কিছু বলতে পারে না। তো সে সারাক্ষণ ওইখানেই বসে থাকে। কেমন বয়স তার? তার বয়স 18 কি 19 এরকম। আচ্ছা আচ্ছা। তো আমি ওখান দিয়ে যাচ্ছি, তো একদিন রাতের বেলা দেখলাম, দিনটা ছিল মঙ্গলবার, ওইখানে বসে রয়েছে। তো আমি তো অবাক, এত রাত্রে এখানে বসে রয়েছে। তা আমি দেখলাম কি যে ওর হাতে একটা ঝুড়ির ভিতরে অনেকগুলো আম নিয়ে ও বসে রয়েছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, এই আম কোথায় পাইলা বা কেমনি কি? ঝুড়ির ভিতর নিয়ে বসে আছে মানে কি? মানে অনেকগুলো আম? অনেকগুলো আম, প্রায় 20-30টা আম এরকম নিয়ে ওইখানে বসে রয়েছে।
একটু অস্বাভাবিকই বটে, পাগল এত রাতের বেলা। তো ওইখানে একটা লাইট ছিল, লাইটটা একটু দূরে ছিল, বোঝা যাচ্ছে যে ওর হাতে আম এরকম। তো আমি এতগুলা আম, আমি জিজ্ঞাসা করলাম কেমন আছে, বললো যে ভালো, এটুকু বলতে পারে। তো আমি ফান করার জন্য এতগুলা আম, একটা আম নিলাম ওরা ও ঝুড়ি থেকে। জিজ্ঞেস করেননি আপনি যে কোথায় পেয়েছে? আমি জিজ্ঞেস, ও তো আর কথা বলতে পারে না, রাইট। তো আমি একটা আম নিলাম। তো আমটা নেওয়ার উদ্দেশ্য, আসলে আমার নেওয়ার উদ্দেশ্য ছিল না, আমি ফান করার জন্য আমটা নিলাম, যে দেখি এতগুলো আম একটা আম নিলাম, তো আমি দিয়ে দিব। হ্যাঁ, তো আমটা নেওয়ার পর ও কোনো কথা বললো না। আমি একটু সামনে যাওয়ার পর ও একটা চিৎকার দিল জোরতে, খুব সাউন্ড করে একটা চিৎকার দিছে। তো তার ভাইয়া ঘরে থেকে বললো কে কে। তো আমি আসলে আমটা নিয়ে সোজা বাসায় চলে গেলাম এক দৌড়ে। ওদের বাসা থেকে আমাদের বাসায় 1 মিনিট সময় লাগে। তো বাসায় যাওয়ার কারণটা হলো, আমি আমটা তাকে দিয়ে দিতাম, কিন্তু তোর ভাইয়া যদি দেখে যে আমি নিছি, হয়তো একটা ঝগড়া সৃষ্টি হতে পারে। আমি তো আসলে নিতে চাই নাই, কিন্তু ওকে বিষয়টা একটা ভুল বুঝাবুঝি না হয় সেই জন্য চলে আসছে। তো আমি বাসায় চলে গেলাম আম নিয়ে। তো নেওয়ার পর বাসায় আসলে ওদিনকে আমার আব্বু আম্মু ছিল না, মিরপুর চলে গেছে, আমার কাকা অসুস্থ। তো রাত্রে বেলা আমি একা, আমার ভাইয়াও ছিল না। তো ঘরে যাওয়ার পর আমি আমটা টেবিলে রেখে ওয়াশরুমে গেলাম। তো ওখান থেকে সাইরা আমি ডিনার করলাম। ডিনার করার পর তো একটু বারিন্দায় গেলাম, মানে হাত মোছার জন্য। আমাদের বাসার তো 3 সিট বাসা। হ্যাঁ, হাত মুছতেছি, তো দেখলাম যে বাহিরে আমাদের যে টয়লেট, ওইটার পিছনে একটা ওয়াল ছিল, ওয়ালের উপরে কি যেন বসা, আমার কাছে এরকম একটা লাগলো। তো আমি দেখলাম হাফসা, মানে বিষয়টা বোঝা যাচ্ছে না। তো আমি ঘরে চলে গেলাম, বাইরে একটা লাইট ছিল, সেটা অন করলাম। করার পর আমি আবার বাহিরে আসলাম, আসলে দেখলাম যে ওই পাগলটা ওইখানে বসে রয়েছে, মাথাটা নিচের দিক দিয়ে। আচ্ছা, যার আমটা আপনি, সেই মেয়েটা। তো আমি এটা দেখার পর মানে এতটা ভয় পাই, মানে সে এখানে তো কোনোভাবেই আসতে পারে না। আর তার ভিতরে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমি দেখার পর খুব ভয় পাই যে মানে এটা কি। আমি তারপর ওকে একটা ডাক দিলাম, তার নামটা আমি নাই বলি আসলে, যে ওখানে অনেক লোক থাকে, তারা ভয় পাইতে পারে। তাকে আমি ডাক দেওয়ার পর সে আমার ডাকে কোনো সাড়া দিল না, সে যেভাবে বসেছিল ওইভাবে বসা। তো আমি ঘরে চলে আসলাম। আসার পর যে আমাদের কিভাবে, সে কি আপনার দিকে তাকায় ছিল? না, কোনো তাকায় ছিল না, সে নিচেই ছিল, নিচের দিকে তাকায় ছিল। হ্যাঁ। তো আমি ঘরে চলে আসলাম। আসার পর যে ঘরের যে দরজা যা ছিল সব লাগাই দেয়া, আমরা ওইখানে রাখা আমি শুয়ে পড়লাম। তো চিন্তা করলাম যে কিভাবে এখানে আসলো এত রাত্রে। তা আমি ওনাদের যে বাসা, একটু আমি বলি যে এই যে দেয়ালটার উপর বসে আছে, তো ওইখানে আসার জন্য কি কোনো ইজি রাস্তা আছে? না না, ওইখানে আসার জন্য কোনো রাস্তা নাই। আচ্ছা, এটাই হচ্ছে একটা মানে অবাক হওয়ার আরো বড় একটা কারণ। নরমাল একটা রাস্তা হতো যে না এই দিক দিয়ে হাইটে এসে এখানে চলে আসছে, কিন্তু ওই ধরনের কোনো রাস্তাও নেই। না, আরেকটা জিনিস কি, ও আসলে কোথাও যায় না, ওইখানেই বসে থাকে। কিন্তু প্লাস এখানে কিভাবে আসলো, আমি খুব ভয় পাইলাম যে কি হইলো। পরে আমি ওইখানে আমাদের যে বেডিং ছিল ওখানে শুইলাম। শোয়ার পরে আমি একটু পরে দেখতে পেলাম যে 2টা বিড়াল বাহিরে খুব ঝগড়া করছে। আপনি দেখেছেন জানালা? না, আমি দেখি শব্দ পাচ্ছি যে 2টা বিড়াল বাহিরে খুব ঝগড়া করছে। আচ্ছা, তো দেখলাম যে আস্তে আস্তে সাউন্ডটা অনেক মানে বেড়ে গেল এরকম। তো আমি এটা থেকে অনেকটা ভয় পাই, যে একবার দেখলাম যে আমাদের চালে উঠছে, আবার বাহিরে, আবার আমাদের যে দরজা ছিল ওইখানে। তা আমি এটা দেখে অনেকটা ভয় পাই যাই। এমনি তো প্রথম ভয় পাইছি, তারপর অনেক ভয় পাই। তারপরে আমি চালে কিরকম শব্দ হচ্ছিল? চালে শব্দ হচ্ছিল বিলাই যে হাঁটলে যেরকম শব্দ হয় এরকম শব্দ হচ্ছিল। তো আমি ওর ভাই, ওদের বাসায় ওদের ভাইয়ের নাম্বার, আমার মোবাইলে কোনো ওদের ভাইয়ের নাম্বার ছিল না। তো ওদের বাসায় একটা লোক থাকতো, সে আমার সাথে একসাথে জব করতো। তো তার একটা নাম্বার ছিল, আমি তার নাম্বার একটা ফোন দিয়ে, যে ভাইয়া আমি তো এরকম দেখছি, আপনি একটু দেখেন তো ওকে বাসায় আছে কিনা। বললো যে না, আমি এত রাত হয়ে গেছে, আমি দেখবো না। তো অনেক রিকোয়েস্ট করার পরে সে দেখছে যে না, সে তার বাসায় শুয়ে রয়েছে, ঘুমায় আছে সে তার বাসায়। হ্যাঁ, আর আপনি একটু আগে দেখলেন যে আপনাদের এই টয়লেটের এখানে দেয়ালে বসে। হ্যাঁ, ওইখানে বসে আছে। তো যখন আমি এটা জানলাম, আমি তো অনেক আরো ভয় পেয়ে যে কি আমি কি দেখলাম এটা। আমি বুঝতে পারছি যে আমের ব্যাপারটা নিয়ে, যে আমটা নিয়ে আসলে এই ঘটনাটা হইতেছে আমার সাথে। তো উনি বললো যে তুমি মনে হয়তো ভুল দেখছো, যাই হোক ঘুমায় যাও, কোনো সমস্যা নেই। তো তার কিছুক্ষণ পরে আমি শোয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম আমাদের চালে কে যেন হাঁটতেছে খুব শব্দ করে। 3 সিট বাসা তো, উপরে টিন, মানুষ হাঁটলে যে ধরনের, হ্যাঁ মানুষ হাঁটলে যেরকম হয় ঠিক এইভাবে হাঁটতেছে। তো আমি এটা দেখে মানে প্রচন্ড ভয় পেয়ে যেতে, আমি সাথে সাথে ঘুম থেকে উঠা আমি সূরা ইয়াসিন, আমি তো হাফেজ, তো আমি সাথে সাথে তেলাওয়াত করি। তো করার পর কিছুক্ষণ পরে দেখলাম যে সেটা আর নাই।
আচ্ছা। তো অনেকক্ষণ পড়ার পর আমি যখন পড়া শেষ করে আবার যখন মানে শুয়ে রইলাম, ঘুম তো আসছে না, তো তার কিছুক্ষণ পরে আবার মানে এরকম বাতাস হয় যে আমাদের টিনগুলো উড়ে নিয়ে যাবে, এরকম প্রচন্ড এমন শব্দ পাচ্ছেন বাতাসে। আমি ওই রাত্রে আর ঘুমাইতে পারিনি, তো সাথে সাথে আমি উঠে আবার কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত শুরু করলাম। তো এরকম করতে করতে এক সময় ফজর আজান দিয়ে দিল। আজান দেওয়ার পরে আমি বাসা থেকে উঁচু টুচু করে মসজিদে বের হইলাম। যাওয়ার পরে মসজিদে নামাজ পড়া ঘটনাটা হুজুরকে বললাম যে এরকম হয়েছে। উনি বললো আসলে এটা তুমি ঠিক করো না, এই কাজটা তুমি আমরা তাকে দিয়ে দাও। পরের দিন বলেছেন আপনি হুজুরকে? হ্যাঁ হ্যাঁ, নামাজ মানে ফজরের নামাজ পড়ে আমি হুজুরকে বললাম ব্যাপারটা। তো বললো তুমি তো অনেক কিছু জানো, তুমি কেন এইভাবে এই কাজটা করলাম? না আসলে ফান করার জন্য এটা নিছিলাম, কিন্তু ঘটনা তো অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, তুমি তার আমটা তার কাছে দিয়ে দাও, হুজুর বললো। তো আমি বাসায় আসার পথে দেখলাম ওই পাগলটা ওইখানেই বসা আছে সকালবেলা। হ্যাঁ সকালবেলা ওইখানে বসে আছে। তো আমি তার সাথে আর কথা বললাম না। আমি বাসায় গিয়ে যেখানে কাছে কি আমের ঝুড়ি তখনও ছিল? না, আমি আর আগে কখনো দেখিনি, সকালেও দেখিনি। আচ্ছা। তো পরে আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর যেটা হলো আর কি, যে আমি যেখানে আম রাখছিলাম সেখানে আম নেই। মানে আপনার বাসায় তো কেউ ছিল না? কেউ ছিল না। আমি বাসায় লক করে গেছি তালা, তো ভিতরে ঢুকলাম, সেখানে আম নেই। আমি পুরো ঘর খুঁজলাম, কোথাও মানে আম পাইলাম না। পরে আমি খুব মানে টেনশনে পড়ে গেলাম যেটা কি হলো। ঘরে এমন কোন ধরনের পেয়েছেন যে কেউ ঘরে ঢুকেছে বা এই ধরনের কোন? না না, এরকম এই ধরনের ঘটনা হলে তো নিশ্চয়ই আমরা যদি চুরির কথা চিন্তা করি, কেউ তো আর শুধু আম নেওয়ার জন্য আসবে না। না না, সেটাই। আর আমাদের বাসায় এরকম নাই ছোট বাচ্চা যে আম খেয়ে ফেলবে বা এরকম। তো আম নেই। তো আমি কি করলাম, কি হইলো না হইলো, তো আমি বাজার থেকে 1 কেজি আম আনছি। এই সেই সকালেই আবার চলে গেছি বাজারে। 1 কেজি আম আনার পর আমি ওদের বাসায় গিয়ে ওর হাতে 1 কেজি আম দিয়ে আমি চলে আসছি বাসায়। ওদের বাসায় গিয়ে দিয়ে এসছেন? আমি তখন ও ছিল না, মানে ঘরে ছিল আর কি। আচ্ছা আচ্ছা। ওদের ফ্যামিলি বলছে যে ওনার হাতে আম দাও কেন বাকি? না, আমি দিছি, এটা এমনি দিছি, ওকে খাওয়ার জন্য দিছি। আপনি আর ওই ঘটনাটা বলেন নাই? না, আমি আর ওই ঘটনাটা বলি না। ঘটনাটা শুধু জানে মসজিদের হুজুর আর ওই যে লোকটাকে রাতের বেলা ফোন দিয়েছিলাম। হ্যাঁ, মানে আপনারা এই কয়েকজন 2-3 জন মানুষ এই ঘটনাটা জানেন? হ্যাঁ হ্যাঁ, আর কেউ জানে না। তো এই ছিল আমার ঘটনা। তারপরে আমার আর সাথে কিছু ঘটে। মানে এইখানে বেশ কয়েকটা বিষয় আছে মানে রেহান, যে এইখানে দেখা যাচ্ছে যে যেই মেয়ে এখানে উনি বসে থাকতে দেখেছে, ঠিক একই সময় ফোন দিয়ে শুনতে পাচ্ছে ওই মেয়েটা ওইখানে ঘুমায় আছে। বৃষ্টির মধ্যে একটা মেয়ে এখানে বসে আছে, নিশ্চয়ই 4-5 মিনিটের মাথায় আবার বাসায় গিয়ে ঘুমায় থাকা এটা পসিবল না। মানে তাহলে ওইটা কে বসেছিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন ছিল, আপনি যার আমটা এনেছেন আসলে কি ওইটা মেয়েটাই ছিল নাকি অন্য কিছু ছিল? আপনি যার আমটা এনেছেন আসলে ওটা কি ছিল? আমি মানে হুজুরের কাছে যখন বললাম ঘটনাটা, সে বললো হয়তো এটা একটা জিন ছিল। ছোটকাল থেকে শুনছি, বা আমি মাদ্রাসায় হুজুরের কাছ থেকে শুনছি এরকম যে পাগলের সাথে কিছু করতে হয় না বা তাদের সাথে কিছু করতে হয় না। আমি তো জাস্ট ওকে অনেক ভালোবাসতাম বলতে, ওদের বাসার সামনে দিয়ে গেলে ও আমার সামনে তাকায় থাকতো। আমি বলতাম কেমন আছো। ও আরেকটা ঘটনা বলতে ভুলে গেছি, সে যেখানে বসা ছিল সেখানে কিন্তু আম গাছ ছিল 2টা। আচ্ছা। সেখানেও আম ছিল, কিন্তু সেখানে আম ছিল বলতে কিন্তু সে তো কাঁচা আম, আর আমি যে আমটা নিয়েছি একদম পাকা। তো সেখানে থেকে ও আম পারতে পারবে না, সে গাছটা অনেক বড়। আর আম পেড়ে ঝুড়ি নিয়ে বসা পসিবল না, ইম্পসিবল। যাই হোক হাবিব ভাই, যেই ঘটনাটা শুনলাম, প্রথম ঘটনাটা আমার ডেফিনেটলি মানে ভালো লেগেছে এবং আশা করি যারা শুনছে সবাই ভালো লাগবে। ডরে আমি আবার ভালো একটা ঘটনা শুনলাম। যাই হোক, এবার অন্য ঘটনার দিকে যাই। আমরা ডট টিমের কাছে শুনেছিলাম আপনার আরো একটা ঘটনা আছে, এখানে আপনিও বলেছেন যে আপনার 2টো ঘটনা আছে। পরের ঘটনাটা কি? পরের ঘটনা সেটা হলো, আমি এক মাদ্রাসায় পড়ালেখা করতাম। কত বছর আগে তখন? এটা 2006। বারটা অ্যাকচুয়ালি আমার মনে নেই। তো আমাদের যে মাদ্রাসায় পড়তাম এটা হলো আপনার শ্যামলী। আচ্ছা। 5 তলা মাদ্রাসার নামটা বলতেছি না, যে এখন ছাত্ররা পড়ে। হ্যাঁ, আমরাও সেই নামটা নিচ্ছি না, আমরা শুধু ঘটনাটাই জানতে চাই। তো 5 তলা মাদ্রাসা, তো আমরা 3 তলায় পড়ালেখা করতাম। ছাত্র ছিল প্রায় 80 জনের মতো। তো ওইখানে হয় কি, একদিন হুজুর বললো যে আমাদের মসজিদটা রং করা লাগবে, পুরাটা রং করাবে। তাহলে একটা কাজ করি, আমরা যেখানে থাকি 3 তলায়, ওইখানকার কাজটা আগে করানো হবে। এটা সিদ্ধান্ত নিল তারা। তো শুক্রবারে একদিন আমাদের হুজুর ডেকে বললো যে তোমরা সবাই 2 তলা চলে যাও, এখানে তো কাজ চলবে। 2 তলা চলে, যেদিন রঙের কাজ শেষ হবে সেদিন তোমরা আবার 3 তলা চলে আসবা। তো আমরা কোরআন শরীফ এবং টেবিল চেয়ার যা ছিল, বিছনা বেডিং যা ছিল সব 2য় তলায় শিফট হয়ে গেছে। হ্যাঁ, 2য় তলায় আমরা চলে যাই। তো আমাদের মাদ্রাসায় একটা নিয়ম ছিল যে কেউ যদি রাতের বেলা টয়লেটে যায়
প্রস্রাব করতে যায় তাহলে সাথে যে কোনো একজন নিয়ে যেতে হয়। আচ্ছা, এটা মাদ্রাসায় রুল করা? হ্যাঁ, রুল করা, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, এটা যে কোনো মাদ্রাসায়। তো এটা এই কারণে যে হয়তো ভয় পাইতে পারে ছোট ছোট ছাত্ররা যেহেতু পড়ে মাদ্রাসায়, তো এই কারণে হুজুরদের এটা বলা ছিল আগে থেকে। তো আমি দোতলায় যখন ঘুমাই, আমি টাইমটা আসলে বলতে পারবো না যেহেতু ছোট ছিলাম। তো আমি উঠলাম, ওঠার পর আমার টয়লেটে যাওয়ার খুব ব্যাগ হলে যে আমি টয়লেটে যাব। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে আমাদের 3 তলায় কিন্তু ওইখানে টয়লেট এবং গোসলখানা ছিল। আচ্ছা, আর আরেকটা টয়লেট গোসলখানা আছে, সেটা হলো নিচতলায় একদম নিচে, সেটা মুসল্লিদের ব্যবহারের জন্য। আর আমাদের ব্যবহারের জন্য সেটা হলো 3 তলায়। হ্যাঁ, তো আমরা নিচে কখনো যাইতাম না, যেহেতু ওটা আমাদের না, এটা মুসল্লিদের জন্য। যেহেতু আমরা 2 তলায় চলে আসছি, তো উপরে তো কাজ চলতেছে, তো যারা কাজ করতেছে তারা রঙের যত আসবাবপত্র আছে ওগুলো ওইখানে রেখে তালা মেরা চলে যায়। তো আমাদের উপরে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তো হুজুর বলল যে তোমরা আজ থেকে নিচেই ওইটাই ব্যবহার করো, যেহেতু উপরে আর নিষেধ যাওয়া। তো ঠিক আছে। তো যেদিন আমরা ওখানে গেলাম সেদিন ঘুমাইলাম। তারপরের দিন যে ঘটনাটা, আমি হঠাৎ করে একদিন রাত্রে জাগনা পাই যে আমি একটু প্রস্রাব করতে যাব। আচ্ছা, হ্যাঁ, তো আমি উঠলাম, তো সাথে আমার একটা ছাত্র, তার নাম সুমন, আমি তাকে ডাক দিলাম যে ভাইয়া একটু ওঠেন, আমি একটু যাব। তো সে মানে বললো যে তুই আরেকজনকে নিয়ে যা, ঘুমের তারে বলছে সে আরেকজনকে নিয়ে যা। আমি অনেকবার রিকোয়েস্ট করার পর সে আমার কথা শুনলো না। তো সাথে আরেকটা ছাত্র ছিল, তাকেও বললাম, তো একই অবস্থা, তারা উঠলো না। তো আমি চিন্তা করলাম যে আমি একাই যাই, কি করবো, এদিকে আমার মানে খুব তো আমি সাথে সাথে ওইখান থেকে চাবি নিয়ে, হুজুরের হজরাখানা ছিল, ওইখানে একটা চাবি ছিল, তো চাবিটা নিয়ে আমি নিচে চলে আসি। তো প্রথম যে গেটটা আমি খুব রানিং এ মানে দৌড়ে নিচে চলে আসছি। হ্যাঁ, খুব রানিং এ নিচে চলে আসি, গেটটা চালু করে খুলা, দোতলার গেটটা খুলা, নিচে হলো কেচি গেট, আর উপরে হলো মানে কেচি গেট ছিল না, ওইটা একটা অন্য গেট ছিল। তো ওইটা খুলা চালু করে নিচে চলে আসি। আসার পর ওই গেটটা খুলি, কেচি গেটটা খোলার পর ওইখানে ওই যে চাবি আর তালা আমি একসাথে ওইখানে রেখে দেয়। এটা কোথায় নিয়ে দেবো? তো আরেকটা জিনিস আসলে বলতে হয়, সেটা হলো আমাদের যে মাদ্রাসা, সেখানে যে টয়লেট এবং গোসলখানা ছিল সেটা ছিল মসজিদের সামনে। আর মসজিদের পিছনে আমাদের মসজিদের যে মালিক, ওনার কবর। আচ্ছা, মুসল্লিরা ওই কবরের পাশ দিয়ে ঘুরে ওইখানে যাইতে হয়, ভিতর দিয়ে কোনো রাস্তা নেই যাওয়ার জন্য। তো আমি এখন হয়তো করছে বা, কিন্তু আমি যখন ছিলাম তখন ওই আমাদের বাহিরের দিকে ঘুরে ওখানে যেতে হয়। তো যেহেতু আমি বাইরে এটা কিচিগুটা খোলার পরে বাইরে চলে গেলাম, যাওয়ার পরে আমার তো ভয় লাগতেছে, তো ছোট ছিলাম, তো আমি একটা দৌড় দিলাম ওইখান থেকে, কবরের পাশ দিয়ে লাইট ছিল, লাইটটা অন করার পর আমি ভিতরে চলে গেলাম। যার পরে দেখলাম যে একটা লোক, সাদা দাড়ি, খুব মানে বৃদ্ধ একটা লোক, সে কাপড় ধুইতেছে ওই গোসলখানা। হ্যাঁ, কাপড় ধুইতেছে। তো আমি তেমন কিছু মনে করলাম না, ধুইতেই পারে, বাকি ছোট ছিলাম তো মাথায় তেমন একটা কেস করলো না। তো আমার তো কিন্তু লাইট তো বন্ধই ছিল। হ্যাঁ, লাইট তার মানে দ্যাট মিন্স অন্ধকারেই সে ধুইতেছে। হ্যাঁ, অন্ধকারে ধুইতেছে, কিন্তু কেন ধুইতেছে বা কেন অন্ধকার আমার এসব কোনো খেয়াল ছিল না। তো আমি টয়লেটে যাই, চলে আসি ওইখান থেকে। আসার পর চিন্তা করলাম যে এখানে তো একটা লোক দেখছিলাম, এই লোকটা কোথায়? মানে বের হয়ে আর আপনি দেখেন না লোক? না, বের হয়ে লোকটাকে আর দেখলাম না। আচ্ছা, তখনই আমার খুব ভয় লাগলো যে এখানে তো আমি একটা লোক দেখছি। তো আমি বললাম এটাকে আমি ভুল দেখলাম ঘুমের তালে। না, মানে একটা জায়গায় যদি কাপড় চোপড় ধোয়া হয় কিছু তো চিহ্ন থাকে, এই ধরনের কিছু ছিল। হ্যাঁ, আমি বলতেছি যে এখানে তো কাপড় ধুলে ফেনা থাকবে, আর কাপড় ধুইলে যদি ধোয় তাহলে সাইডের একটা রশি ঝুলানো ছিল, ওইখানে হয়তো দেওয়া থাকবে কাপড়, কিন্তু কোনো কিছু নাই। তো এটা কোনো চিহ্নই না, কোনো চিহ্নই নেই। তো এটা দেখে আমি অনেকটা ভয় পাই যে ব্যাপার কি। তো আমি চিন্তা করলাম যে যাক, যেটা হয়েছে মনে হয় আমার চোখের দেখার ভুল হইতে পারে, মাদ্রাসায় চলে যাই। তো হালকা বৃষ্টি, কবরস্থানের ওইখান থেকে দৌড়ে মানে আমাদের কেচি গেটের এখানে আসলাম। আসার পর যে ঘটনাটা ঘটলো, ওখানে আসার পর কেচি গেটটা আমি কিন্তু লাগানো অবস্থায় রেখে গেছি, মানে একটু চাপ, 2টা কুকুর ছিল ওই বাসায়, ওইখানে একটা বাসা ছিল, 2টা কুকুর পালতো, তো মসজিদের ভিতরে ঢুকতে পারে, এই কারণে আমি গেটটা একটু চাপাই দিয়ে গেছি। তো ওইখানে আসার পরে আমি গেট আর খুলতে পারতেছি না, ইজি গেট, কিন্তু আমি তালা কি ছিল না, তালা এবং প্লাস চাবি কোনোটাই ছিল না, যেখানে আমি রেখে গেছি, কিন্তু গেটটাও খুলতে পারতেছি না, ইজি গেট। গেটের মধ্যে তো তালা দেওয়া ছিল না, খুলতে পারতেছি না কোনোভাবেই না। তো আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি এখানে তো তালাও নেই, চাবিও নেই, যেখানে রেখে গেছি সেখানে তালাও নেই, চাবিও নেই, গেটও খুলতেছে না। তো আমি আসলে চেঁচামেচি করি নাই তখন, যে হুজুর যদি জানতে পারে যে তুমি একা গেছো তাহলে হয়তো আমাকে শাসন করতে পারে, হ্যাঁ, একটু শাসন করতে পারে। তো আমি এই ভয়ে সাইডে একটা বসার জায়গা ছিল, তো ওইখানে দাঁড়ায় রয়েছি, বসি নেই, দাঁড়ায় রয়েছি। তো কিছুক্ষণ পর চিন্তা হলো যে আমি একটু কনিক বেল টিপ দিই, উপরে কনিক বেল ছিল, তো ওটা টিপ দেওয়ার অনেক টিপ দিলাম, সেটা তো বাঁচতেছে 3 তলায়, যার কারণে কেউ শুনতে পারে নাই। তো অনেকক্ষণ এরকম হওয়ার পর বৃষ্টি চলে আসছে, তো আমি এক পর্যায়ে মানে কান্না করবো আর কি, এরকম একটা ভাব।
খুব কষ্ট লাগতেছে। তো আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো আমি দুষ্টামি করতাম শুধু মসজিদের ভিতরে। এই মসজিদের ভিতরে কিরকম দুষ্টামি করতাম, ওখানে তো মুজাহিদ পাথর ছিল, শুধু পিছলা খাইতাম। এই মসজিদের ভিতরে দুষ্টামি করার জন্য হুজুরকে আমাকে অনেক শাসন করছে, কিন্তু বিকালে আমাদের একটা সিস্টেম ছিল যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই টাইমটা শুধু পোলাপান খেলা করার জন্য। তো আমি যতটুকু খেলার টাইম পেতাম শুধু মসজিদের ভিতরে দুষ্টামি করতাম। তো যাই হোক, আমি ওখানে বাইরে রয়ে গেলাম। তো কিছুক্ষণ পরে দেখলাম একটা হুজুর, সে লম্বা একটা জুব্বা, সৌদি আরবের লোক যেরকম হয় আর কি, অনেক লম্বা একটা লোক আসলো। আসার পর মানে ঘেরে আসে, তো আমি সাথে সাথে তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বললো কি তুমি বাহিরে কেন? আমি বললাম যে আঙ্কেল আমি তো একটু প্রস্রাব করতে গেছিলাম, তো এখন তো গেট খুলতে পারতেছি না। তো বললো ঠিক আছে ভিতরে আসো। উনি গেটটা খুলে দিল আমার। তো খোলার পরে দেখলাম ওনার হাতে তালা আর চাবি। তো ওনার হাতে ওই তালা চাবি? হ্যাঁ, তালা আর চাবি। তো তালা চাবি দেখার পর উনি আবার লাগাই দিল। লাগাই দেওয়ার পরে বললো কি তুমি তো অনেক দুষ্ট, মসজিদের ভিতরে কেন তো দুষ্টামি করো কেন তুমি? তাই বললাম এই লোকটাকে আপনি আর আগে? হ্যাঁ, এই লোকটাকে আমি আর কখনো দেখি নাই। আচ্ছা আচ্ছা। তা আমি বললাম না, আমি তো আসলে দুষ্টামি এখন থেকে আর করবো না। কয় ঠিক আছে, কখনো আর তো দুষ্টামি যেতে করতে না দেখি মসজিদের ভিতরে। তুমি জানো কি হয়েছে? এই ঘটনা বলতে বলতেই পাশে থেকে আরো দুইজন লোক চলে আস, তারাও অনেক উঁচা লম্বা। আচ্ছা। তাদের গায়ে ছিল এরকম জুব্বা। তো উনি বলল কি যে তুমি যখন গেট খুলছো উপরের, তখন আমাদের নামাজের সমস্যা হয়েছে। আচ্ছা। এত জোরতে কেন গেট খুলছো, তুমি তালা খুলছো এত জোরতে কেন, আস্তে খুলতে পারো না? তো আমি বলছি আসলে ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। উনি আমাকে একটা মিষ্টির প্যাকেট দেয়, সেখানে কোনো কিছু লেখা ছিল না মিষ্টির। আসলে মিষ্টি দোকানদার নাম লেখা থাকে, তো মিষ্টি একটা নাম টাম লেখা, কোনো কিছু নাম টাম লেখা নাই। সে আমাকে দেয়, তো বললো এটা খাও সেখানে। তো আমি মিষ্টি আসলে পছন্দ করতাম, যেহেতু আমার বাড়ি সাভার। আমার এক ফ্রেন্ড ছিল, সে হিন্দু, ওখান থেকে অনেক মিষ্টি খাইতাম, তাদের দোকানে এখনো আছে। তো আমি একদম অভক্ত, মিষ্টি খাই না। তো আমি তখন একদম অরুচি হয়ে, হ্যাঁ অরুচি হয়ে গেছে। তা আমি বললাম যে আমি তো মিষ্টি খাই না। তো বললাম তোমাকে এটা দিতে বলছি, তুমি নাও, এত কথা বলো কেন, যাও উপরে যাও। তো পরে আমি উপরে চলে গেলাম, যার পরে যে আমার যে বিছনাস ওখানে শুয়ে পড়লাম, মিষ্টি সাইডে রেখি যে এটা সকাল হলে কেউ এটা দিয়ে দেব। আমি যখন ঘুমাইলাম তার আগে মিষ্টির প্যাকেটটা খুললাম দেখার জন্য যে কিরকম মিষ্টি। দেখলাম যে বড় একটা মিষ্টি, আমি এরকম মিষ্টি আর কখনো দেখিনি। একটাই ছিল অনেক বড়। আচ্ছা। মিষ্টিটা ছিল কালো, অনেক বড়। তো আমি এত বড় মিষ্টি আমি তো কখনো দেখি নাই এই মিষ্টিটা। তো আমি বললাম ঠিক আছে, সকালেই আমি এটা দেখি কি করা যায়। তো ওখানে রাখলাম। তো ঘুম থেকে উঠে দেখি মিষ্টির প্যাকেটও নাই, মিষ্টিও নাই। যেখানে রাখছিলাম সাইডে কোনোটাই ছিল না। এটা দেখে আমি অনেকটা অবাক হই, এবং সকালবেলা আমি ফজর নামাজ পড়ে হুজুরকে ঘটনাটা বলি। এমন কি হতে পারে না কেউ নিয়ে গেছে হয়তো ঘুম থেকে, আপনার আশেপাশের যে ছাত্ররা আছে কেউ দেখেছে, দেখে হয়তো বা বাচ্চা, তো সবাই কম বাচ্চা, তো সবার মাঝেই একটা মানে অন্যরকম ভাব বাচ্চা মেয়ে থাকতে পারে। তো না, আমার মনে হয় আসলে এটা কেউ নিবে না। সাইডে যারা ছিল তারা তো ঘুমিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এখন নিতে পারে কি আমি আসলে এটা বলতে পারবো না। আমার মনে হয় কেউ নেয় নেই সেটা। আচ্ছা। হুজুর কাছে আমি যতটুকু জানতে পারলাম পরে। তো আমি নামাজ পড়ার পর হুজুরকে ঘটনাটা বললাম। তো সে বলল যে তুমি তো একা কেন গেছো, সাথে কেন নেও নাই? তা আমি বললাম আমি তো ডাক দিছি এরকম, তারা তো শুনে না, আমি কি করবো, তো এই কারণে আমি নিচে চলে গেছি একা। তো বললো এটা তো অনেকবার ভুল করছো, আর তুমি এভাবে কেউ তালা খুলে? তো হুজুর বললো ঠিক আছে যাও, কোনো সমস্যা নাই। তো উনি আমাকে ঘটনাটা আর বললো না যে ওটা কি ছিল, যেটা আমি ভয় পাবো। আমার এক বড় ভাই ছিল ওইখানে, আমরা থেকে ভাই ডাকতাম, অনেক বড় এক ছাত্র। আমি তাদেরকে ঘটনাটা খুলে বলি, বলার পর সে বলে ওটা ছিল জিন। তুমি যার সাথে দেখা করছো সেটা জিন ছিল, সেও নাকি এটা দেখছে। সে আবার ওই ছেলেটা ছিল খুব আমলকারী, সে সবসময় তাহাজ্জুদে নামাজ পড়তো। সে মানে এদেরকেই দেখেছে? হ্যাঁ, এদেরকে দেখছে, কিন্তু সেটা আগে কখনো আমাদেরকে বলে নাই। আমি বলার পর সে আমাকেই বলছে যে সেটা ছিল জিন, কিন্তু তোমাকে তারা ভালো জিন, তোমাদের কোনো ক্ষতি করে নাই। পরে বলছে আমি তো মিষ্টি দিয়ে, আমাকে মিষ্টি দিচ্ছে খাওয়ার জন্য। সেটা তো আসলে যখন দিচ্ছে তখনই খাওয়া উচিত ছিল, তুমি রাইখা দিছো, ওইটা অন্যদিকে দিবা দেখে সেটা আবার তারা নিয়ে গেছে হয়তো বা। আচ্ছা আচ্ছা। তো আমি হুজুর বললো যে এটা কাউকে বলবা না, তারা হয়তো ভয় পাইতে পারে, কাউকে বলি নাই। তো তারপরে আর মানে এরকম হ্যাঁ আর কিছু ঘটে, কোনো প্রবলেম হয় না। তো হাবিব ভাই, এই দুইটা ছিল আপনার ঘটনা। আসলে এরকম অনেক অদ্ভুত ঘটনা আছে যে ঘটে যায় হঠাৎ করে, যে আর কোনো রহস্যময় অনেক কিছুই থাকে যেটা আমরা অনেক সময় কোনোভাবে ব্যাখ্যা করার মতো কিছু পাওয়া যায় না। তারপরও এটা আপনি কোনো না কোনো একটা লজিক আপনার কাছে আছে যে এই জিনগুলার দেখা অন্যরাও পেয়েছে, অন্য একজন পেয়েছে, এবং হুজুররা এটা সম্পর্কে আগেই আপনাদেরকে সতর্ক করে রেখেছিল। তো অনেক ধন্যবাদ হাবিব ভাই, আপনার দুটা চমৎকার ঘটনা আমাদেরকে শোনানোর জন্য এবং এই জার্নিতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ।
অপরিচিত, অচেনা, অলমোস্ট অজানা একটা বিল্ডিং এর ছাদে যথেষ্ট আতঙ্ক নিয়ে অনেকগুলো আতঙ্কগ্রস্ত হওয়ার মতন গল্প শুনলাম। রাইট। এবং আমি একটা জিনিস বলতে পারি যে ডরে আমাদেরকে অনেকেই বলেছে যে আপনারা ডরে যে স্টোরিগুলো প্রচার করেন, স্টোরিগুলো আরো যাচাই বাছাই করেন। তো আমরা কিন্তু আমাদের তরফ থেকে যাচাই বাছাই করার চেষ্টা করা হয়েছে, আমরা করে থাকি। হয়তো বা কখনো কখনো আমাদেরকেও এড়িয়ে কিছু ঘটনা ঘটে যেতে পারে। এবং এমনও আপনাদের সবাইকে আমি এটা বলতে চাচ্ছিলাম অনেকদিন ধরে, আজকে সুমন মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, যে অনেক সময় যেটা হয় যে দেখা যায় যে অন্য কোন অনুষ্ঠানে, অন্য কোন এফএম এর কোন অনুষ্ঠানে হয়তো ডরের গল্প প্রচার করা হচ্ছে, কিংবা ডরে এসে কেউ অন্য কোন এফএম এর গল্প বলে দিচ্ছে। এখন আপনাদের এটা বুঝতে হবে যে আমরা এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি আমরা সবাই মানুষ, আমাদের সবার পক্ষে সর্বক্ষণ সব রকমের চিটারের উপরে দৃষ্টি রাখা সম্ভব না। তাই কোন লিসেনার বা কোন শ্রোতা বা কোন বক্তা যদি আমাদের দৃষ্টি এড়িয়ে এ ধরনের কোন বাজে কার্যকলাপে যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা আশা করব আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে এই গল্পটা এখানে এই সময় এভাবে প্রচারিত হয়েছিল বা করা হয়েছিল। দয়া করে কেউ কোন রকম কোন এফএম কে কোনো কারণ ছাড়াই দুষবেন না। আমি শুধু এবিসি রেডিওর কথা বলছি না, কোন এফএম কেই কোনো কারণ ছাড়া দুষবেন না। সবাই নিজের নিজের জায়গা থেকে অনেক সময় নিজের মতন করে দোষ করে। একটা রিক্সাওয়ালা 10 টাকা ভাড়া বেশি নিলে আমরা নিশ্চয়ই বাংলাদেশ সরকারকে দোষারোপ করি না। ঠিক এভাবেই আপনারা দয়া করে এই কাজটা করবেন না। ওকে, এবার যেটা আমরা একটু বলতে চাই যে এতক্ষণ ধরে আমরা তো মূলত যেইটার জন্য এসেছিলাম আমরা তো শোনা হয়ে গেল, অনেকগুলো ঘটনা শুনলাম। প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ যে এত দূরে এই জার্নিতে আমাদের সঙ্গে এসছেন, এবং এই জায়গাটাতে কেন আপনাদেরকে নিয়ে এসছি এবং ইভেন আমরা কেন এসছি, এবার একটু এই ঘটনাটা বলা দরকার। আসলে এই ঘটনাটা যেটা এখানে ঘটেছে সেটা হচ্ছে যে এই প্লেসটাতে আপনি যদি দিনের বেলায় আসেন, ইভেন সন্ধ্যাবেলায় আসেন, রাত 9টার সময় আসেন, তাহলে আপনি কোনো কিছু ফিল করবেন না, কারণ এটা যথেষ্ট ভালো রকম একটা লোকালয়, ক্রাউডেড একটা জায়গা, ক্রাউডেড এরিয়া। তার উপরে এটা একটা কলোনিতে ছেলেমেয়েরা, মানে স্পেশালি ছেলেরা রাত 9টা-10টা পর্যন্ত রকে আড্ডা দেয়। তো ব্যাপারটা হয় তখন যখন গভীর রাতে বিভিন্ন রকম ঘটনা ঘটে, আর ঘটনার উৎপত্তি যদি হয় একটা আত্মহত্যা থেকে। তো আমরা আজকে যেই বিল্ডিংটাতে বসে আছি, এই বিল্ডিংটা থেকেই মাত্র 16-17 বছর বয়সের একটা মেয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে গভীর রাতে, এবং তারপর থেকেই শুরু হয় এই কলোনির প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে স্পেশালি বিভিন্ন রকমের শব্দের আনাগোনা, যেটা এখানকার ছেলেরা যারা খুব বেশি কিউরিয়াস তারা বের করার চেষ্টা করেছে যে শব্দটা কোথা থেকে আসে, কেন আসে। তারা যখন যেদিক থেকে শব্দটা পেয়ে এসেছে তার ঠিক অপোজিট দিকে তারা আবার শব্দটা পায়। রাইট। আমরা জাস্ট একটা গ্রুপ অফ পিপলের সাথে কথা বলেছিলাম এখানকার, এবং তারা আমাদেরকে যেটা বলেছিল যে তারা চেষ্টা করেছে এটা আইডেন্টিফাই করার জন্য এই ছাদের মধ্যে থেকে কোথায় শব্দটা হচ্ছে। এরকম চিৎকার, হঠাৎ করে কোনো একটা মেয়ের চিৎকার শোনা যাচ্ছে, এবং তারা অনেক চেষ্টা করেছে কিন্তু এটার কোনো হদিস পায়নি এখনো। এবং আরো কয়েকটা ঘটনা আছে, কিছু কিছু বিল্ডিং এ এমনও ঘটনা ঘটেছে ছাদের জাস্ট নিচেই যেই ফ্ল্যাটগুলো রয়েছে, খুব গভীর রাতে অনেকে দরজায় নক করার শব্দ হয়েছে। যখনই নক হয়েছে কেউ দরজা খুলে দেখেছে যে আর কেউ নেই ওখানে। এখন ঘটনা হচ্ছে যে অনেকেই এই ঘটনাটা এত ফ্রিকোয়েন্ট হয়েছে যে এখন আর নকে দরজা কেউ ভয়ে খোলে না। আর এতটুকু শুধু বলে রাখতে পারি যে ঘটনার সত্যতা কতটুকু বা কি এটা আমরা জানি না, তবে আজকে এখানে এই ছাদে আমাদের সাথে যে কজন আছেন, আমরা দুজন সহ আমরা জানি যে শব্দ হয়। কি বলিস? রাইট, কারণ এটার একটা যথেষ্ট ভ্যালিড একটা রিজন রয়েছে। ঠিক আমরা যখন ডরের ঘটনাগুলো শুনছিলাম, কিছু একটা ঘটনা কিন্তু আমাদের থেকে খুব বেশি দূরে না, মাত্র 8-10 হাত দূরে যেই গেটটা রয়েছে, এখানে একটা ঘটনা, কিছু একটা হয়েছে যেটা আমরা বলতেও পারছি না, আবার আসলে আমরা বলতেও পারছি না যে এটা ভৌতিক কোনো কিছু ছিল, কিন্তু এতটুকু আমরা চেষ্টা করেছি এটার রিজনটা খোঁজার জন্য, যেটা আমাদের রিজনটা ক্লিয়ার না, আমরা নিজেরাও জানি না যে আসলে এটার লজিকটা কি। অবশ্যই। তবে আজকের মতন আমরা আমাদের অতিথিদেরকে এখানেই বিদায় দিচ্ছি এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। তবে সুমন, তোর আর আমার মনে হয় আরেকটু কাজ আছে। সো লেটস ফিনিশ ইট। থাকি এখানে, একটু দেখি শব্দের উৎস কোথায়। ডর মানে ভয়। ডরের 45তম পর্ব থেকে ইতি টানার সময় হয়ে গেল। ফিরে আসবো ঠিক 46তম পর্ব নিয়ে। অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে আজকের এই গল্পগুলো শুনে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নেই,
যুক্তি দিয়ে এইসব ঘটনার বিবরণ কোনোভাবেই সম্ভব নয়। অযৌক্তিক, অবিশ্বাস্য এইসব ঘটনাগুলো যাদের জীবনে ঘটে তারাই কেবল জানেন এই ঘটনাগুলো মনের মধ্যে কতটা ভয় পাইয়ে দিতে পারে। আপনার জীবনে এমন কিছু ঘটে থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ফোন নাম্বার হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরব ঠিক আবারও বৃহস্পতিবার রাত 11:20-এ। আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং লোমানের পক্ষ থেকে শুভরাত্রি।